ওকে, আসসালামু আলাইকুম। আজকে হলো নভেম্বরের কয় তারিখ? 4 তারিখ। 4 নভেম্বর। ঈদ বিখ্যাত একটা দিবস, তাই না? কি দিবস বলো তো? স্যার আজকে সংবিধান যে দিবস হচ্ছে ছিল, এখন বাতিল হয়েছে আর কি। ও কালকে জেল হত্যা ছিল। আবার আজকে গতকালকে ছিল জেল হত্যা দিবস। জেল হুম, হত্যা দিবস। হুম, হুম, হুম। আচ্ছা, প্রথমত আমি বললাম, আহ, যত বয়স বাড়বে তত বিসিএস পরীক্ষার প্রস্তুতি খারাপ হয়। এটা যার জন্য প্রমাণ আমি। যদি বলো যে আমার সবচেয়ে ভালো পরীক্ষা হয়েছে কোনটা, এটা 31st বিসিএস। যেটাতে ভাইভাতে আমি 8টা পড়ে গেছি। আমরা আমরা আমাদের বোর্ডের সবাই 11 জনে ফেল করছে। তো এই এই প্রথম বিসিএস টা এখন যে আবেগ বা ইয়ে নিয়ে দিতেছো না, আগামী বছর সেটা থাকবে না। আর বলবা যে আমার টাইম খুব কম। মনে রাখবা যে কম সময়ের মধ্যেই বড় বড় বিপ্লব গুলা হয়। ঠিক আছে, দেখো, মানে সারা বছর এই যে বলে না যে একটা ইয়া বালুর ট্রাক সরাইতে পারেন নাই, এরকম তো বলে সারা বছরে বিপ্লব হয় না। আকস্মিক ভাবে এটা একটা ইয়ার মধ্যে হয়, অল্প সময়ের মধ্যে। দেখো, জুলাই বিপ্লবটা মূলত এত বড় বিপ্লব হয়েছে, এত বড় রক্তপাত হয়েছে 1 মাসেরও কম সময়, তাই না বলো? 16 জুলাই থেকে, মানে ধরো, যদি রক্তক্ষয়ী, মানে তাণ্ডব যেটা আর কি, মূল প্রস্তুতিটা তো ইয়ার পর থেকে তো, মানে আগুনে, মানে রক্তে আগুন জ্বলছে যেটা 16 জুলাইয়ের পর থেকে না। তো ফলে তোমাদেরও এই কাজটা করতে হবে যে, মানে আমার এই 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 কয়টা দিনের মধ্যে আমার প্রিয় শেষ করা লাগবে, এই কয়টা দিনের মধ্যে আমি ইয়ে করবো। এবং এই কয়টা দিন প্রস্তুতি নিয়ে নতুনদের মধ্যে অনেকেই হবে, আমি একজন শিওর। এই জন্য যত ওই যে স্ত্রী চর্চার ওইটাই আর কি। বলছে প্রত্যেকটাই এক একটা অপরচুনিটি, এক একটা স্বপ্ন। যখন তুমি সবগুলোরে একসাথে আটকাইবা তাহলে সবগুলো জায়গা হবে, কিন্তু আসলটা হারাই ফেলবা। অনেকগুলো একটা ইয়ের মধ্যে যদি ছোট ছোট পাথর রাখতে থাকে, বক্সের মধ্যে বড় পাথরটা রাখতে পারবে না। তাহলে মনে রাখবো যে আমার দেখতে হবে এদিকে। এই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নাই, নো নিউজ, কোনো ভিউজ, কিচ্ছু নাই। শুধু যতক্ষণ ঘুমটা ছাড়া বাকি সময়টারে আমি পুরোপুরি ভাবে কাজে লাগাবো। খাওয়ার সময় যদি 2-4টা লাইন মুখস্থ করার থাকে, এগুলো খাইতে গিয়ে মুখস্থ করে ফেলবো। আমি ইয়ার কথা বললাম আর কি। ওকে, হ্যাঁ। তো স্যার সবকিছু তো অনেক অগোছালো। সবই অগোছালো। কারোর কাছে তুমি যত বছরে নেবো সবই মানে 10 বছর নিলে তোমার কাছে অগোছালো মনে হবে, কোনো কিছু গোছাতে পারবে না। তো এই জন্য বললাম যে এই যে শর্ট মেইন টাইমে টপিক গুলো, এক্সাম ব্যাচে ভর্তি হওয়া ঠিক হবে? হ্যাঁ, এমনি একজন করে আসো। এটা টার্গেট হওয়া উচিত না। স্ক্রিনটা পিন করে নেন স্যার। এমনি জাস্ট স্ক্রিনটা ইয়ে করে নিচ্ছে স্যার একটু একটা। ফোকাস করে নেন। হ্যাঁ, ফোকাস করে নিচ্ছে। শোনো, এখন অন্য কিছুই টার্গেট নেই। তোমার জীবনের সবচেয়ে স্বপ্ন পূরণের সময় চলে আসছে। অতএব অতএব অন্য কোনো টার্গেট হবে না। অন্য কিছু না, অন্যগুলোতে অ্যাটেন্ড করবে, কিন্তু আমি চাই যে আল্লাহ যদি তোমার এই বিসিএস টা থেকে বঞ্চিত না করে। যদি আল্লাহ কিছু স্যার বলবো, আল্লাহ আমার স্যার আবার জান্নাতে মডেল টেস্ট পড়তে দেওয়া পারবে কি না। ঠিক হবে স্যার? মডেল টেস্ট, কোচিং এ মডেল টেস্ট দিতে থাকো, দিতে যাব। প্রস্তুতি সাথে সাথে দিতে থাকো। যদি মডেল টেস্ট ধরো না, মডেল টেস্টের সিলেবাস ধরে ধরে পড়বা, ভালো হবে। আমি কিন্তু তোমাদের এই শীট গুলো কোথাইতেছি, হ্যাঁ। এ দেখো, এর তোমার কি নারীর ক্ষমতায়ন, বুঝছো তো বিষয়টা? মোটামুটি আগে যেগুলো ছিল এগুলো আপডেট করতেছি। ওকে, ইনশাআল্লাহ এটা পেয়ে যাবো। মানে যদি আমার প্রচুর সময়ের দরকার হচ্ছে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ, হ্যাঁ? স্যার এসিটার জন্য একটু মানে ভয় লাগতেছে যে এসি গোছানো হয় না, একটা বিশাল বড় মার্ক ওখানে আমি থাকে। আমি আবার বললাম, এস এর জন্য তুমি যদি বলো যে এখন আমি অনেক কিছু করে ফেলবো, তোমার আগে বেসিক হাতের পাঁচ হিসাবে এটা দিয়ে রাখলাম। হাতের পাঁচটা গোছাও। যখন তুমি এস এর মধ্যে, তুমি দেখো, একটু খেয়াল করে দেখো, তুমি এস এর মধ্যে কি করলা, এস এ কখন গোছাই করলে কি করবার সাথে একটু দেখো। ধরো আর স্ক্রিন শেয়ার করতেছি, ধরো তুমি আহ, স্যার এস তুমি এম বললা, এক্স স্যার বাংলাদেশ ইন্টারন্যাশনাল থেকে আসো। আমি 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 বলে দিচ্ছি, এস এ কমন পড়বে, শিওর থাকো। ধরো কি আসলো, ধরো আসলো এই ধরনের রচনা তো গণতন্ত্র পুনরুদ্ধার, তাহলে তুমি কি করলা? তাহলে as a vehicle is useless without fuel, likewise a country cannot be run suitably in the absence of good governance বা parliamentary democracy বা ডেমোক্রেসি। তো এই যে এই কথাগুলো তো বলতে থাকবা। এর আগে শুরুতে তুমি দিয়ে দিলে কি বললা? তিনি বলছেন ব্যালট ইজ, এই যে ডেমোক্রেসি কেন, কতগুলো দেয়া আছে রিলেটেড কথা। সব কথা বুঝতে পারছো না? তারপরে যে আছে এখানে দেখো, এই যে ইয়াটা কি হইতে পারে, এই শীটটার উপর একটু বিশেষভাবে ফোকাস করো আর কি। তুমি এই রেফারেন্স সহকারে হান্টিংটন, স্যামুয়েল পি হান্টিংটনের যে উদ্ধৃতি দেয়া আছে, ডেমোক্রেসির ভার্সাস রিপাবলিক পার্থক্য কি, এই তুমি আইডিয়াটা নিয়ে গেলা, যেমন লিখতে পারো। তারপরে প্রেজেন্ট সিচুয়েশন লিখলা,
তারপরে ডেমোক্রেসির পিছনে অন্তরায়গুলা কি কি লিখলা, বুঝছো বিষয়টা? এখানে আরো ডেটা দিয়ে আছে, তুমি ওইটা হাতের পাঁচ রাখলা আর সাথে সাথে ইয়া করে নিলা তোমার মতো করে। আমি বললাম বেশি সময় নেই এখন। ওকে, স্যার জি এসে কি স্যার। আমরা কমন পাবো? এই সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে, আমি এটা তো মুখস্থ করার সময় পাইবে না, এই সপ্তাহের মধ্যেই দেওয়া লাগবে আমার। ঠিক আছে, ইনশাল্লাহ অর্ধেক গুছাই ফেলছি, আর এই কয়েকদিনের মধ্যে গুছাই ফেলবো। স্যার এটা কবে স্যার দিবেন? ডাটা তো মনে থাকে না স্যার, হ্যাঁ, এই জন্য ডাটা তো মনে থাকে। এই জন্য তো যা মনে থাকে যতটুকু মনে থাকে, এই জন্য বেসিক কিছু ইয়া মনে রাখো, মানে স্ট্রিক্ট অল্প কিছু মনে রাখার জন্য পরীক্ষায় বেশি কিছু রাখলে কিছু মনে রাখতে পারবে না। স্যার বেশি বেশি কিছু পড়তে রাখলে গেলে স্যার ভুল হয়। অল্প জিনিস, আমি প্রথম ক্লাস থেকে তোমাদেরকে ফোকাস করে আসতেছি যে অল্প পড়া লাগবে, বেশি পড়ার সময় নেই আমাদের হাতে। স্যার ডাটা আর কি মনে ইচ্ছা মতো মনের মতো দিলে কি হয়? মনের মতো দিলে হবে না, মনের মতো দেবো না। দেখো আমি এটা অ্যানালাইসিস, এই শীটটা অ্যানালাইসিস করার সময় বলবো। এবার আসো, আগে আমরা প্রশ্নগুলো পড়ে ফেলো, বলো। একজন গুড রিডার আমারে হেল্প করো। একজন রিডার আমারে হেল্প করো ডিফাইন তাড়াতাড়ি। ডিফাইন দ্য রিভার্স ব্রেন ড্রেন। হুম, মানে কি? ওই যে আমার মতো ধরা খেয়েও না, রিভার রিজার্ভে রিভার্সে রিজার্ভ পড়লে সর্বনাশ হবে আর কি। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে চোখ দিয়ে পড়ো। আমরা হলে পড়া মানে সবসময় আমার আজীবন দ্বারা 30 মিনিট দুইটা দুঃখের স্মৃতি বলি। মক্তব ছিল ছোটবেলা, জানো তো? মক্তবে তোমরা কেউ বললে বলতে, তো মক্তবের মধ্যে এই হুজুর নাম দিছে না, তো এই শামসুল আলম, ওর বাবার নাম হলো মোহাম্মদ, বলো নাম কি? আলমগীর হোসেন। মোহাম্মদ আলমগীর হোসেন। আমি বললাম হুজুর, কারোর নাম আলমগীর হয় এরকম নাম শুনিনি, কেমন কেমন আলমগীর আবার কি নাম? হুজুর আর আমাদের শুধু পিটাইছেন কতক্ষণ, বেয়াল তুই নাম বিকৃত করছো, ওনার নাম আলমগীর, তুই কেন আলমগীর বলছো? ঠিক আছে, আমি বললাম, হুজুর লেখা রাখছেন আলমগীর, হুজুরদার কথা শোনে না, মানে বুঝছো বিষয়টা? আর একটা হলো, এই কুমিল্লা ফারুকি হাউসের সামনে একটা দোকান আছে যে অজগর টিম্বার শপ। আমি বললাম যে আমি খালাম্মার বাসায় থাকতাম 2 বছর ধরে, আমি শুধু চিন্তা করছি যে দোকানের নাম কেন এটার অজগর টিম্বার শপ দেওয়া হইলো। আমি এটা বুঝতে পারছি না, অজগর টিম্বার শপ আবার কেমনে হবে? তো খালাম্মা কোরবানি ঈদের আগের দিন বলতেছে যে ওই যে ইয়ে আছে না, ওই যে আরে কি বলে তোমার, ওই যে গরুর হাড্ডি কাটার জন্য যে গাছের গুড়ি লাগে না, গুড়ি একটা নিয়ে আসতে বলছে যে আজগর থেকে যে একটা গুড়ি নিয়ে আসে। আমি বললাম খালাম্মা আজগর কই? ওই যে আমরা বাসার সামনে টিম্বার শপটা। পরে থেকে দেখি এটা অজগর না, এটার নাম কি বলো? আজগর। এটা তুমি মনে রেখেছো, এই অজগর আর আজগরের ফেরকায় তুমি পরীক্ষার প্রশ্নের মধ্যে উল্টাপাল্টা প্রশ্ন করবো। ঠিক আছে, আহ, আমার কনফিডেন্স যখন ছিলাম, ইয়াতে আসছিল যে ফেসবুক কত সালে, তুই বুঝছো? হ্যাঁ, ফেসবুক কত সালে প্রতিষ্ঠা হয়েছে শুনি না, আমার মানে কোন একটা বিসিএস এর মধ্যে দেখো, 2004 সালে না? জি স্যার। ফারুক স্যারকে দিচ্ছে এটা যখন এসে উত্তরটা দিয়েছি, তখন ফারুক স্যার এসে বলছে এটা উত্তর হবে 2006 সালে। আমি বললাম যে স্যার, চ্যালেঞ্জ, ফেসবুক 2004 সালে। ফারুক স্যার এটা বলছে যে, টুইটার, হ্যাঁ 6 সালের টুইটার আসছে। হ্যাঁ 6 সালে। হ্যাঁ শোনো না, ফারুক স্যার বলছে যে তুমি, আমি বললাম যে, স্যার এটা অবশ্যই ফেসবুক 2004 সালে হয়েছে, আপনি 2006 সালে গেছেন। স্যার বলছে তুমি ফেসবুক পাইছো কই? আমি বললাম যে প্রশ্নে ফেসবুক আছে। প্রশ্ন পড়ে দেখি এটা ফেসবুক না, এটা কি বলো, টুইটার। মানে আমি নিজের চোখে এটা ফেসবুক পড়ছি, এবং কনফিডেন্টলি 2004 টাকাইয়া বাইরে এসে দেখি যে কি বলো এটা। এটা কিন্তু এই চোখের ভ্রান্তি, তোমাদেরও কিন্তু দেখো যে এই কারেক্ট ইনকারেক্ট পড়া, তাই না? তো এই চোখ দিয়ে ইয়াটা পড়া আর কি, কি পড়া বলো? প্রিলিমিনারিতে এই হ্যাসেলটা হয়েছিল তোমাদের অনেকের। জি স্যার। জি Yes, স্যার। sir. Yes, sir. এভাবে এটা ভুল তো করছে কম স্যার অনেক। স্যার। একদম। কোশ্চেনের শেষে যে না আছে অনেকেই খেয়াল করি না। হ্যাঁ। আচ্ছা, ডিফাইন রিভার্স ব্রেইন ড্রেন, তারপরে কি বলো? নেম দ্য অর্গানাইজেশন দ্যাট কয়েন দ্য ফ্রেজ ব্রেন ড্রেন। কয়েন, কয়েন মানে কি হোয়াট বলো? ওয়াজ দ্য কয়েন মানে কি? নামকরণ। উৎপত্তি ভাই, কোথা থেকে আসছে নামকরণ করা, নামকরণ। মানে এটা কে নামকরণ করছে? হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে what was the ground behind its doing so? হ্যাঁ, এটার পিছনে কারণটা কি, তাই না? Yes, sir. ওকে, তারপরে
what is the impact of brain drain on the home country? হোম কান্ট্রিতে ব্রেন ড্রেনের ইয়ে কি? হোম কান্ট্রিতে প্রভাব। হোম কান্ট্রিতে মানে ব্রেন ড্রেন যদি হয়ে যায়, চলে গেলে প্রভাব কি হবে? ওকে, হ্যাঁ, মানে নিজ দেশের মধ্যে। তারপরে How do the companies of a home country suffer as a result of exodus of business and management talent? বিজনেস এন্ড ম্যানেজমেন্ট ট্যালেন্ট। আচ্ছা দাঁড়াও, তুমি খেয়াল করো, এক্সোডাস অর্থ জানো না, এটা চিন্তা করে পড়ো। তাহলে পরেরটা হলো হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ব্রেন ড্রেন ইন হোম কান্ট্রি। হোম কান্ট্রিতে ব্রেন ড্রেনের প্রভাব কি? তাহলে প্রভাবটা খেয়াল করে দেখো। এবং প্রশ্ন পড়ার সময় আমি কিন্তু তোমার বারবার বলছি, প্রশ্ন পড়ার সময় আমরা কি টার্গেট রাখবো বলো? কাল্পনিক একটা উত্তর একটা মাথায় রাখবো। উত্তর আমি যেন ইয়ে করে বলতে পারি, নিশ্চয়ই প্রভাব চারিদিক দিয়ে প্রভাব পড়বে। এরপরে কোম্পানিগুলোতে কি প্রভাব পড়বে? তারপরে হাউ ডাজ Business. দ্য কোম্পানিজ অফ হোম কান্ট্রি সাফার এজ এ রেজাল্ট অফ এক্সোডাস অফ বিজনেস এন্ড ম্যানেজমেন্ট ট্যালেন্ট। মানে তাহলে হাউ ডু দ্য কোম্পানি অফ হোম কান্ট্রি সাফার, কিভাবে দেশের কোম্পানিগুলা সাফার করবে এজ এ রেজাল্ট অফ এক্সোডাস অফ বিজনেস এন্ড ম্যানেজমেন্ট ট্যালেন্ট। তাহলে ম্যানেজমেন্ট ট্যালেন্ট এবং বিজনেস এবং ম্যানেজমেন্ট ট্যালেন্ট গুলো যদি কি হয় বলো, চলে এক্সপায়ার হয়ে যাবে, তাই না? Excellent. মানে চলে বাদ যাওয়া। যায় না থাকে এরকম কিছু। দেখো তুমি অনুমান করে এক্সোডাস যদি তাৎক্ষণিকভাবে অর্থ নাও জানো, তোমার কিন্তু এই প্রশ্নটা পড়লে কাছাকাছি উত্তর একটা এক্সোডাস অর্থ দিলে কি হইতে পারে বলো? স্কিল বেরিয়ে যাওয়া না স্যার একটা। বেরিয়ে যাওয়া, মানে বাদ যাওয়া এরকম। না থাকা। চলে যাও স্যার। হ্যাঁ, না থাকা। তারপরে হাউ ডাজ দ্য This diaspora Of ডায়াসপোরা অফ scientists সায়েন্টিস্ট of the scientists and technologists affect the home country. এই যে ডায়াসপোরা শব্দটা কিন্তু খুব কমন, আমরা কিন্তু এটা বলি। ডায়াসপোরা মানে কি বলতো? প্রবাসী। এটা কিন্তু ভেরি কমন বলে, কিন্তু এইগুলা যদি একদমই অর্থ জানা না থাকে হয়তো তোমার উপর একটু কিছুটা কিছু প্রভাব ফেলবেই। আচ্ছা, তারপরে হোয়াট ইজ দ্য আচ্ছা, এখানে এই কোশ্চেন গুলো সবগুলা কাছাকাছি, সবই উত্তর। এই তিনটা প্রশ্ন বলতে গেলে সেম ঘটনা। আচ্ছা, তারপরে জি স্যার, বাংলাদেশ affect. হুম। What is the vicious circle mentioned in the passage? And how can the affected countries break the circle? আচ্ছা, তাহলে বোঝা গেল একটা ভিসিএস দুষ্ট চক্র আছে মেনশন। কিভাবে কোন দুষ্ট চক্রের কথা প্যাসেজের মধ্যে উল্লেখ করা হয়েছে? হাউ ক্যান দ্য এফেক্টেড কান্ট্রিজ ব্রেক দ্য সার্কেল, এবং এই আক্রান্ত দেশ কিভাবে। তাহলে আমি ভিসিএস সাইকেলটার কথার দিকে মনোযোগ দেব। ওকে, তারপরে To what extent can the emigres contribute to the economy of their home countries? তাহলে Keyword, sir. হ্যাঁ, ইমিগ্রেজ তো বলো, বুঝছো? ইমিগ্রেজ মানে কি? মানে যারা চলে যায় তারা হলো এমিগ্রেন্ট, আর যারা ভিতরে ঢুকে তারা কি বলো? ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট। এক্সপোর্ট আর ইম্পোর্টের মতো। এই মনে রাখবা, এক্সপোর্ট আর ইম্পোর্টের মতো। ই দিয়ে যেটা এক্সপোর্ট, এটা কি দেশে থাকে না দেশে বাইরে যায়? বাইরে যায়। দেশ থেকে বাইরে দেশে থেকে বাইরে চলে গেলে হলো এমিগ্রেন্ট। আর যদি ইম্পোর্ট হলে আইডিয়া, বাহির তাহলে থেকে দেখো যে আসলে সেটা কি বলো? ইমিগ্রেন্ট, তাই না? এরপরে হোয়াট স্ট্র্যাটেজিস মেড তাইওয়ান সাকসেস। আচ্ছা, তারপরে হলো হোয়াট আর দ্য সফটওয়্যার বেনিফিটস অফ ইমিগ্রেশন অফ দ্য হোম কান্ট্রি। home country. আমার কাছে এই দুইটা প্রশ্ন তো সেম। দেখো এগুলো কিন্তু সেম প্রশ্ন, নাকি বলো? জি স্যার, অ্যান্সার অনেক কাছাকাছি। অনেকগুলো রিপিটেশনের প্রশ্ন এখানে। হোয়াট স্ট্র্যাটেজিস মেড তাইওয়ান সাকসেসফুল ইন স্টেমিং দ্য টাইড অফ এক্সোডাস অফ ইটস টপ ট্যালেন্ট, মানে কি? তাইওয়ান কি করছিল বলো? কি পদক্ষেপ নিয়েছে? মেধাবীদের পদক্ষেপ হচ্ছে টপ ট্যালেন্টদেরকে সফল আবার হয়েছে। বের হয়ে যাওয়া, দেশ থেকে বের হয়ে যাওয়া টপ ট্যালেন্টদেরকে আবার ফিরিয়ে আনতে তাইওয়ান কি পদক্ষেপ নিয়েছিল? ফাইন, তাই না? আচ্ছা,
এবার চলো আমরা একটু প্যাসেজটা পড়ি, রিট্রান্সলেশনটাকে করি, 3 in 1 কাজটা করি। 3 in 1 না 4 in 1 হবে। আচ্ছা, একটু পড়ে শোনো, একদম চোখ কনফিডেন্টলি পড়ে শোনো, সুন্দর করে। হ্যাঁ, When scientists, healthcare providers, entrepreneurs, and other business and management talent consistently leave their home country for better opportunities abroad, it creates a lasting drag on the nation's economy and hampers its growth. হুম। হ্যাঁ, পড়তে থাকো একবার। হ্যাঁ, আচ্ছা, অর্থ মানে This, তারপরে phen- পুরোটা। হ্যাঁ, this phenomenon is known as brain drain, a term coined by the British Royal Society in response to the migration of scientists from the United Kingdom to the United States and Canada in the 1950s and 60s. ওকে, মুখে মুখে বলো, মানে কি বুঝলা একটু, অর্থটা দাঁড় করাও, সম্ভব কিনা। আমি কিন্তু আগে একটু জি স্যার, রিল্যাক্সেশনের দিকে ফোকাস করতেছি। হ্যাঁ, রিট্রান্সলেশন করতে গেলে তো একদম একটু ইয়া থেকে করতে হবে, না হবে না বলো, নিজের মতো করে বলবো, কি বুঝছো। স্যার। ওই বিদেশির ভালো সুযোগ সুবিধার জন্য তারা দেশ থেকে তো মানে নিয়মিত ভাবে দেশের মানে ট্যালেন্ট গুলা চলে যাওয়া, হুম, ম্যানেজমেন্ট, ব্যবসা, তারপর হচ্ছে যে উদ্যোক্তা, সরবরাহকারী, আর হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রের বিজ্ঞানীরা যখন চলে যায়, তখন হচ্ছে যে ইটস ক্রিয়েট এ লাস্টিং ড্র্যাগ অ্যান্ড ন্যাশনস ইকোনমি। এটা হচ্ছে যে দেশের অর্থনীতিতে একটা বিশাল বড় মানে বাধার সৃষ্টি করে, এবং ইয়াকে আর প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করে। প্রবৃদ্ধি আটকে দেয়। হুম, আর এই টার্মটাকে হচ্ছে যে ব্রেন ড্রেন বলা হয়। দিস ফেনোমেনন ইজ নোন। এবং এটি আর এই টার্মটা হচ্ছে যে ইয়ে হয়েছে, হ্যাঁ, আচ্ছা, ওকে ব্রিটিশ ওকে রয়্যাল ইয়া থেকে দেওয়া। ওকে, একটু বাংলা আমার দেখি তো, আমার এখানে পড়ে দেখো, এখানে পড়ে দেখো তো কোনো কি দাঁড়ায়। আমার অর্থটা একটু দেখো, একটু হেল্প করো এখানে, পড়ে শোনো। হ্যাঁ, যখন বিজ্ঞানী, স্বাস্থ্যসেবা, চিকিৎসক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং অন্যান্য স্বাস্থ্যসেবা ব্যবসা চিকিৎসক, বিশেষজ্ঞ অথবা চিকিৎসক, যে কোনো একটা দিলেই হবে, কোনটা দিলে ভালো হবে। হেলথ কেয়ার প্রোভাইডার মানে কি, চিকিৎসক দিয়ে দিই। জি স্যার, স্বাস্থ্যকর্মী বা না না, স্বাস্থ্যকর্মী না, স্বাস্থ্যসেবা, চিকিৎসক। স্বাস্থ্য এত কথা, হেলথ কেয়ার ডক্টর প্রোভাইডার, ডক্টর ডাক্তার বলে চিকিৎসক বলে সমস্যা কি। স্বাস্থ্য জি সেবা স্যার, বিশেষজ্ঞ একসাথে দিলেই হতে ভালো। হবে। হ্যাঁ, যখন বিজ্ঞানী, চিকিৎসক, উদ্যোক্তা এবং অন্যান্য ব্যবসা ও ব্যবস্থাপনা দক্ষ ব্যক্তিরা। উন্নত সুযোগ বা ভালো সুযোগের সন্ধানে প্রতিনিয়ত নিজ দেশ ত্যাগ করে, তখন তা দেশের অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে এবং উন্নয়নের গতি স্লথ করে দেয়। ফ্লক্স হচ্ছে এটাকেই তো। ব্রেন ড্রেন তথা মেধাপাচার বলে। হুম, এই শব্দটি 1950 থেকে 1950 ও 1960-এর দশকে যুক্তরাজ্যের বিজ্ঞানীদের যুক্তরাষ্ট্র ও কানাডায় অভিবাসনের প্রেক্ষিতে ব্রিটিশ রয়্যাল সোসাইটি কর্তৃক প্রথম ব্যবহৃত হয়েছিল। বুঝছো কিনা, শেষ দিকে চলে গেলে অনুবাদিত হয়ে গেছে। এই যে কানাডা এবং যুক্তরাষ্ট্রের, এই যে বুঝছো, 1960-70-এর, 1950 থেকে 60-এর দশকে কানাডা এবং যুক্তরাষ্ট্রের দিকে এই যে অভিবাসনের প্রেক্ষিতে। হ্যাঁ, ওকে, যুক্তরাজ্যের বিজ্ঞানীদের অভিবাসনের প্রেক্ষিতে এই এই টার্মটি ব্যবহার করা হয়েছিল, তাই না, ব্রেন ড্রেন। ওকে, তারপরে তাহলে আমরা এখানে একটা প্রশ্নের উত্তর পাইছি মাত্র, যে ব্রেন ড্রেনটা কে ব্যবহার করছিল এবং মাথায় রেখে ব্রিটিশ হবে, রয়্যাল, এবং কেন ব্যবহার করছিল, কোন প্রেক্ষাপটে, তাই তো, তাই না। সেকেন্ড, হ্যাঁ, এরপরে। জি স্যার। Brain drain affects the home countries and its institutions in many interconnected ways, making it difficult to separate causes from effects. With fewer entrepreneurs who will develop products, create jobs, and boost economic growth, the loss of doctors and nurses weaken the healthcare system and endanger public health. When scientists and technologists leave, they take away not only their state-funded knowledge and skills, but also their ability to drive innovation and
build national prestige. হুম। আর তো দেখা যায় না। হ্যাঁ, এটা একটু মানে কি বুঝছো বলো? ব্রেন ড্রেন হইলে হচ্ছে যে একটা দেশের ইনস্টিটিউশন গুলার মানে যে ইন্টারকানেক্টেড বিভিন্ন ভাবে হচ্ছে যে প্রভাবিত করতে পারে, এফেক্ট করতে পারে। যেমন হুম। হচ্ছে যে মেকিং ইট ডিফিকাল্ট টু সেপারেট কজেস ফ্রম এফেক্ট, উইথ ফিওর এন্টারপ্রেনিয়ার, যারা হচ্ছে যে মানে উদ্যোক্তা যারা হচ্ছে যে দেশের মানে বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করতে পারতো, জব তৈরি করতে পারতো, আর দেশের ইকোনমিকে হচ্ছে যে গ্রোথ মানে প্রবৃদ্ধি নিয়ে যেতে পারতো আর কি, এরকম। হুম। আর লস অফ ডাক্তার অ্যান্ড নার্সেস দেশের হেলথ কেয়ার কে হচ্ছে যে উইকেন দুর্বল করে দেয়, এবং হচ্ছে যে পাবলিক হেলথ সেক্টরকে হচ্ছে যে বিপদের মধ্যে ফেলায় দেয়, ইন ডেঞ্জার। অ্যান্ড হোয়েন সায়েন্টিস্ট অ্যান্ড টেকনোলজি লিভ করে, তখন দেশে হচ্ছে যে ইভেন তারা হচ্ছে যে স্টেট ফান্ডেড মানে দেশের অর্থের দ্বারা যে নলেজ আর স্কিল অর্জন করছিল, এইটা যখন হচ্ছে যে চলে যায়, তখন হচ্ছে দেশের ইনোভেশন মানে উদ্ভাবনী শক্তি আর হচ্ছে যে ন্যাশনাল প্রেস্টিজ হচ্ছে যে নিয়ে ক্ষতিগ্রস্ত চলে হবে। যায় আর কি, তাহলে এগুলো চলে যাচ্ছে ক্ষতিগ্রস্ত। ultimately। মানে আচ্ছা, এখানে একটা দুইটা এখানে তো প্রশ্নের উত্তর আছে, ব্রেন ড্রেন কিভাবে এফেক্ট করে, স্যার এবং আপনারটার সাথে তো আলাদাভাবে আমার আলাদাভাবে একটা প্রশ্ন আছে, সেটা হলো কি বলো? আর একটা প্রশ্ন কি বলো, সায়েন্টিস্ট এবং টেকনোলজিস্ট কি যখন লিভ করে তখন কি জন্য বলো? তখন জি ইয়েস স্যার, স্যার। বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট যখন কথা উল্লেখ আছে। আমরা অনুবাদ করার সময় এখানে ব্রেন ড্রেন এফেক্টস দ্য হোম কান্ট্রি অ্যান্ড ইটস ইনস্টিটিউশনস ইন মেনি ইন্টারকানেক্টেড ওয়েজ, ভালো কথা। মেকিং ইট ডিফারেন্ট টু সেপারেট কজেস ফ্রম এফেক্টস, এই লাইনের অর্থটা তুমি করতে হয়তো একটু ঝামেলা হইতে পারে যদি রিট্রান্সলেশন আসে। তাহলে আমি একটা অর্থ দাঁড় করাইছি, তুমি দেখো এবার পড়ে শোনাও তো এখানে। স্যার মূল প্যাসেজে এটা ছিল না তো স্যার, ডিফিকাল্ট টু হ্যাঁ ডিসেঙ্গেল এরকম একটা ছিল তো স্যার। হ্যাঁ হ্যাঁ, মূল প্যাসেজের সাথে তো আমাদের সাথে মেলে না স্যার। সর্বনাশ করছে, তাহলে কি কাজ করছে ও? বলো মূল প্যাকেজের মধ্যে কি আছে? স্যার এর এফেক্ট ডিফিকাল্ট টু ডিসেন্টেঙ্গল আছে, and with a deflected entrepreneurial class। এখানে তো এরকম কিছু নাই, এন্টারপ্রেনার দিচ্ছে শুধুমাত্র, ক্লাস স্যার টাস দেয় নাই। প্যারাফ্রেজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, প্যারাফ্রেজ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার সমস্যা নাই, মানে প্যাসেজ না স্যার, ওকে, সমস্যা নেই। এটা তো একটা প্যাসেজ, ওটার সাথে স্যার এটা রিভিউ মিনিং হবে কেন, সেমই এটা তো একটা বোঝাচ্ছে। শোনো, এটা আমি ও তো মানে জাস্ট মানে আমার পাঠাই টেক্সট করে পাঠাইছে তো, অর্থাৎ যাই হোক, ওকে, সমস্যা নেই। মোটামুটি কথা তো ঠিক আছে নাকি? জি স্যার, মিনিং একই। ওকে, এবার বলো। হ্যাঁ, আচ্ছা, হোম কান্ট্রি শব্দের অর্থ কি করতে চাও? হ্যাঁ, স্বদেশ। স্বদেশে ভালো হবে। আচ্ছা বলো। হ্যাঁ হ্যাঁ, বলো। ব্রেন ড্রেইন স্বদেশ ও এর প্রতিষ্ঠানগুলোর উপর নানা প্রভাব ফেলে, এর কারণ ও ফলাফলকে আলাদা করা কঠিন। বুঝছো কিনা? উদ্যোক্তাদের আমি এটা বলতে যে মেকিং ইট ডিফিকাল্ট টু সেপারেট কজেস ফ্রম ইফেক্টস, মানে যদি এটা আলাদাভাবে করে দিলে তো বলো মনে হয় ভালো হয়, তাই না? বলো এর কারণ এবং ফলাফলকে আলাদাভাবে করা করা কঠিন, নাকি বলো? কঠিন। জি স্যার। মানে তোমার এক বাক্যে করতে গেলে তো তোমার নষ্ট হবে অনুবাদ। তারপরে হ্যাঁ, এবার একটু প্রশ্ন হচ্ছে উইথ ফিউয়ার জবস, উইথ ফিউয়ার এন্টারপ্রেনার্স, এই ইয়াটা বলো, এই মানে প্রশ্নবোধক চিহ্ন বাক্যটার অর্থ কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলো। মানে এই আরেকবার ইংলিশটা করে শোনো। with fewer entrepreneurs who will develop products, create jobs, and boost হুম, economic growth. হ্যাঁ, তাহলে মানে এটার অর্থটা এইভাবে অল্প যদি করি। হ্যাঁ, এবার বলো। যারা মানে উদ্যোক্তা তারা কমে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, কমে গেলে এই লাইনের অর্থটা তুমি উদ্যোক্তা তোমার চিন্তার মধ্যে কাটাও প্লিজ। তুমি একবার চিন্তা করে দেখো তো, তুমি কি ভাবতেছো? উইথ ফিউয়ার এন্টারপ্রেনার্স হু উইল ডেভেলপ, উইথ ফিউয়ার এন্টারপ্রেনার্স এর অর্থ কি বলবা তুমি? কম সংখ্যক উদ্যোক্তা নিয়ে। কম কম সংখ্যক সংখ্যক উদ্যোক্তা উদ্যোক্তা নিয়ে। নেই। কম কম সংখ্যক উদ্যোক্তা সংখ্যক নিয়ে উদ্যোক্তা নিয়ে কে দেশের প্রোডাক্ট ডেভেলপ করবে, জব ক্রিয়েট। কম সংখ্যক উদ্যোক্তা নিয়ে, একটা বলো তো, একজন অর্থটা বলো তোমার মতো করে, একটু আমার হেল্প করো। কম সংখ্যক উদ্যোক্তা নিয়ে কিভাবে হচ্ছে দেশের হুম, প্রোডাক্ট কে ডেভেলপমেন্ট হবে, জব অপরচুনিটি ক্রিয়েট হবে, আর হচ্ছে ইকোনমিক ওকে, গ্রোথ হচ্ছে বৃদ্ধি পাবে। অনুবাদ কিন্তু হয়ে গেছে শিওর, কিন্তু আমি কম সংখ্যক উদ্যোক্তা নিয়ে এই কথাটাকে আমি একটু ভিন্নভাবে বলছি। আবার বলো।
স্যার এখানে যদি বলি এত কম সংখ্যক উদ্যোক্তা থাকলে কি কে প্রোডাক্ট ডেভেলপ শিওর করবে? শিওর 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 কম সংখ্যক উদ্যোক্তা নিয়ে এই কথাটা চেয়ে পরে আবার পরে শোনা উদ্যোক্তাদের সংখ্যা হ্রাস পেলে বলো। হ্যাঁ, উদ্যোক্তাদের সংখ্যা হ্রাস পেলে নতুন পণ্য ও সেবা আহ, উদ্ভাবন উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সরি মানে কেটা ডাবল কেটা হয়ে বলবো গেছে। ইঞ্জিনিয়ার দায়িত্ব কে নেবে? একটা কেটা কোনটা বাদ কে দিবো নেবে যেটা? কি বলো বুঝছো? আমি কথাটা বুঝছো কিনা? কম সংখ্যক উদ্যোক্তা নিয়ে এ কে এইগুলা করবে, এটা একটা কথা। আর যদি এরকম উদ্যোক্তার সংখ্যা কমে গেলে বা হ্রাস পেলে নতুন পণ্য ও সেবা উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি কে এগিয়ে নেওয়ার দায়িত্ব কে নেবে? ক্লিয়ার? মানে কি বলো, ওই যে প্রথম আলোর যে স্টাইলটা, মানে আরো বেশি কি করার কথা বলো, কলোকিয়াল করা। হ্যাঁ, তারপরে চিকিৎসক ও নার্সদের দেশ ত্যাগ স্বাস্থ্য খাতে সংকট সৃষ্টি করে এবং হ্যাঁ, এটা ঠিক আছে, এগুলো সহজ। হ্যাঁ, এবং দেখতে পাচ্ছে না হুম, এবং হুম, জনস্বাস্থ্যের মান ক্ষুণ্ণ করে, হুম, হুম, বিপদে ফেলাই থেকে ক্ষুণ্ণ করে নিয়ে চলে আসছেন। হুম, শিওর, নিঃসন্দেহে। হ্যাঁ, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা চলে গেলে শুধু তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতাই হারায় না, বরং তারা যে উদ্ভাবনী শক্তি দিয়ে অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক মর্যাদা বাড়াতে পারতেন সেটিও হারিয়ে যাবে। এই কি হয়? খুব ভালো করে খেয়াল করে দেখে অনুবাদটা যদি তুমি লাইনটা পড়ে শোনো আগে, আরেকবার অর্থটা, মূল When লাইনটা পড়ো, scientists, অর্থটা পড়ো। আমি আবার বললাম, বারবার তোমার আমি ট্রান্সলেশন নক করতেছি, প্লিজ থিঙ্ক আউট অফ দ্য বক্স, একটু বের হয়ে এসে চিন্তা করো। হ্যাঁ, আবার পড়ো লাইনটা। when scientists and technologists leave, they take Don't away not that's only right. their হ্যাঁ, they take away not only their state-funded knowledge and হুম। skills, but স্টেট also ফান্ড their নলেজ মানে কি? ability. স্যার আমি ভাবছিলাম যে স্টেটের মানে স্টেটের ফান্ড মানে অর্থ দিয়ে যে হ্যাঁ নলেজ অ্যাচিভ করছে এটা মনে করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো অর্থটা বলো তোমার এবার কি, তুমি কি দ্বারা মানে মূল দ্বারা হয়েছে বলো। হ্যাঁ, আচ্ছা, যখন বিজ্ঞানী এবং হচ্ছে যে প্রযুক্তিবিদরা চলে যায়, হুম, তারা শুধু হচ্ছে যে দেশের মানে আর্থিক দেশের অর্থায়নের মানে অর্জিত নলেজ এবং দক্ষতাই নিয়ে যায় না, হুম। বরং মানে বাট অলসো দেয়ার অ্যাবিলিটি টু ড্রাইভ ইনোভেশন অ্যান্ড বিল্ডিং ন্যাশনাল প্রেস্টিজ। মানে কি, এবং তারা হচ্ছে দেশের যে এই দেশের জন্য যে কিছু করার তাদের সুযোগ ছিল। উদ্ভাবনী চিন্তা জি শক্তিও জি নিয়ে চলে যায়। আচ্ছা, দেখো তো এখানে অর্থটার মধ্যে আমার জাতীয় হ্যাঁ, আবার পড়ে শোনো। আচ্ছা, এটা তোমার কথাটা আমি বিজ্ঞানী প্রয়োগ করতেছি, বলো। হ্যাঁ, তাদের আমি স্টেট রাষ্ট্র মানে রাষ্ট্রীয় মানে রাষ্ট্র, তুমি কি বলছিলাম শব্দটা? আহ, ভুলে গেলাম। মানে রাষ্ট্রীয় দেশের অর্থায়ন, অর্থায়নের অর্থায়নে রাষ্ট্রীয় দেশের অর্থায়ন অর্থায়নে রাষ্ট্রীয় অর্থায়নের জি স্যার। তাই না? হ্যাঁ, স্যার আন্তর্জাতিক মর্যাদা না দিলে দেশের মর্যাদা দিলে কেমন হবে স্যার? মানে ওই উদ্ভাবনা দিয়ে যে, আচ্ছা দাঁড়াও, রাষ্ট্রীয় অর্থায়ন এটা লিখে দিয়ে দাঁড়াও, অর্থায়নে এটা ভালো কথা বলছেন। রাষ্ট্রীয় অর্থায়নে অর্জিত জ্ঞান তাদের ও রাষ্ট্রীয় দক্ষতাই অর্থায়নে হারায় না। অর্জিত করতে হবে, বরং তারা যে উদ্ভাবনী শক্তি দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, এটা তো দেশের মর্যাদা, মানে দেশের মর্যাদা স্যার দিয়ে দিচ্ছে না? ন্যাশনাল এটা স্যার প্রেস্টিজ। ন্যাশনাল হবে না জি স্যার? স্যার। দেশের হ্যাঁ, দেশের মর্যাদা বাড়াতে পারতেন, সেটিও হারিয়ে যায়, সেটাও নষ্ট হয়, তাই না? সেটার জি সুযোগ স্যার। থাকে না। ওকে, হ্যাঁ, ওকে, তারপরে হ্যাঁ। আচ্ছা ওখানে তো ইন্টারন্যাশনাল কোম্পানি ছিল ইংলিশে একটা। হ্যাঁ হ্যাঁ, স্যার ইংলিশে ওয়ার্ডটা ইন্টারন্যাশনাল ছিল। ইন্টারন্যাশনাল ছিল। স্যার বিশ্বে দেশের মর্যাদা। স্যার মূল প্যাসেজে ইন্টারন্যাশনাল ছিল পরীক্ষার ওইটাই। আর এখানে অনেক ওয়ার্ড স্যার মিসিং আছে।
আচ্ছা ও আচ্ছা, তো আমরা মিসিং গুলো বাদ দিই। আচ্ছা ঠিক এটাও তো আছে একটা আমি প্যাসেজ, আমার এইটাকেই প্যাসেজ আমার- করি। আচ্ছা বলো হ্যাঁ এরপরে আমার কিন্তু মনে হচ্ছে ও কোন একটা সোর্স থেকে নিচ্ছে আচ্ছা হ্যাঁ বলো এরপরে হ্যাঁ কোম্পানিজ ইন কান্ট্রিজ উইথ হাই এমিগ্রেশন রেটস, স্যার একটু ওটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ 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 কোম্পানি Companies in countries with high immigration rates face serious challenges. They struggle with smaller talent pools, frequent employee turnover, and so slower innovation. Businesses spend time and money developing workers, only to lose them to opportunities abroad. This exodus of skilled business and management professionals deprive homegrown homegrown companies, especially startup of the স্যার দেখতে পাচ্ছেন এটা expertise এর পরে কি দেখা দেখতে পাচ্ছেন না, to grow and needed to grow succeed, and success মানে কি needed বলো to grow and succeed. হ্যাঁ, প্রথম অংশটা বলো কোম্পানি যেসব দেশের হচ্ছে যে কোম্পানির ইয়াগুলা হাই ইমিগ্রেশন রেট আছে, মানে ইমিগ্রেশন রেট হচ্ছে মানে বিদেশে চলে যাওয়ার যে মানে উচ্চ গতি আছে, সেই সব সিরিয়াস চ্যালেঞ্জের বা প্রতিবন্ধকার মুখে হচ্ছে যে পড়ে। তারা হচ্ছে যে ভোগে হচ্ছে স্মলার ট্যালেন্ট পুলস, মানে ছোট ছোট হচ্ছে যে মেধার হচ্ছে যে ঘাটতিতে ভুগে। ফ্রিকুয়েন্ট এমপ্লয়ি টার্ন ওভার, মানে দ্রুত হচ্ছে যে কর্মী ছেড়ে চলে যাওয়ার টার্ন ওভার তো এরকমই। অ্যান্ড স্লোয়ার ইনোভেশন, মানে মানে উদ্ভাবন শক্তি দুর্বল, উদ্ভাবন শক্তি। ওকে হ্যাঁ বিজনেস, স্যার এমনি দেখাই দেন একবার, টাইম নষ্ট হচ্ছে। ওকে হ্যাঁ আচ্ছা তাহলে তো বলো হ্যাঁ করে শোনাও যেসব দেশে অভিবাসনের হার বেশি, সেখানে কোম্পানিগুলোকেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়, যা উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে এবং পরিকল্পনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাহলে ভালো দাঁড়াও যে এর সমস্ত দেশে এমিগ্রেন্ট কোম্পানিজ উইথ কান্ট্রিজ উইথ হাই এমিগ্রেশন এমিগ্রেশন বুঝছো তো এমিগ্রেশন দেশে রেট চলে যায় দেশ থেকে। ওকে হ্যাঁ হুম এর মধ্যে আছে কি বলো এর মধ্যে রয়েছে দক্ষ কর্মীর স্বল্পতা, পদোন্নতির সীমিত সুযোগ এবং কর্মীদের উচ্চ হারে চাকরি পরিবর্তন, টার্ন ওভার যেটা যারা টার্নওভার যেটা, যারা বিদেশে উন্নত সুযোগের সন্ধানে দেশ ত্যাগ করে, যাদের উন্নয়নে কোম্পানিগুলো ইতিমধ্যেই সময় ও অর্থ বিনিয়োগ করেছে। বুঝছো কিনা মানে ওই যে তার পিছনে সময় ব্যয় করা হয়েছে কিন্তু সেই চলে দিতেছে হ্যাঁ এটাই সামনে আসবে বিসিএস সাইকেল হ্যাঁ পরে ব্যবসা ও ব্যবস্থাপনা দক্ষ কর্মীদের দেশ ত্যাগের ফলে দেশীয় প্রতিষ্ঠানগুলো, বিশেষত নতুন উদ্যোগগুলো বিকাশ ও সাফল্যের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও প্রজ্ঞা থেকে বঞ্চিত হয়। ওকে তারপর বলো হ্যাঁ ইন মেনি ডেভেলপিং কান্ট্রিজ In many developing countries, scarce resources are spent on educating doctors, engineers, and scientists with the hope that they will contribute to national growth, only for them to migrate to the West in search of better prospects. এই অংশটা কি প্যাসেজের সাথে মিলতেছে তোমরা তোমাদের প্রশ্নের সাথে না স্যার মিলতেছে না, অনেকগুলো ইয়ে না আছে, স্যার সমস্যা আছে। প্যারাফ্রেজ করে দিচ্ছে সেশন এখন আশেপাশে নাই স্যার। আমার তো 15 শ্রম হয়েছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে দাঁড়াও ওকে আচ্ছা বলো হ্যাঁ আচ্ছা এই অংশটা নাই স্যার আছে কিন্তু স্যার অন্য অন্য ওয়ার্ডে ওয়ার্ড চেঞ্জ। চলো না সে দ্বারা আমি দেখি ও কি করছে আমার দ্বারা এই ওয়ার্ড গুলো স্যার পরিচিত, মানে এর চেয়ে কি মানে আরো কঠিন ছিল নাকি? আমি অবশ্য দেখি নাই এর প্যাসেজটা। এই ওয়ার্ড গুলো পরিচিত, সেন্টেন্স স্ট্রাকচার গুলো অন্যরকম ছিল একটু।
না তাহলে আমরা দাঁড়াও নিউ প্যাসেজ এর মূল্য আমি এই একটু মানে অলসতা করছো তো আমি নিজে যদি এটা থেকে ইয়েটা করে ফেললে আর হইতো আমি বললাম তো রে আমার একটু টেক্সট করে দাও কোনটা বলো তো প্রশ্নটা করি আমরা কোশ্চেন গুলা দেখি। হ্যাঁ হ্যাঁ কোশ্চেন গুলো দেখি ওকে দাঁড়াও একটু তাহলে আমি ইয়েটা ফেলে নেই ওর নাম কিনা উম, আচ্ছা তাহলে প্যাসেজটা আমি একটু নিজ দায়িত্বে ঠিক করতে হবে একটু হ্যাঁ ওকে প্যাসেজটা রাখো এবার আমরা ওই তোমার সাথে মিলে একটু প্রশ্নটা করি প্রশ্নগুলো আচ্ছা দাঁড়াও প্রশ্নগুলো সব ঠিক আছে কিনা আপনি বলো প্রশ্নগুলা এই প্রশ্নগুলো সব ঠিক ছিল কিনা জি স্যার, প্রশ্ন ঠিক প্রশ্নগুলো ঠিক ছিল। আছে ওকে ওকে তাহলে এখন আমারে বলো তাহলে এক নম্বর হলো একজন আমার শেয়ার করো হোয়াট ইজ দ্য রিজার্ভ ব্রেইন ড্রেন কি লিখছো আগে আমরা একটু কনভারসেশন করি প্রথমত বলছিলাম রিভার্স ব্রেইন ড্রেন এর মধ্যে মূল বিষয়টা কি আসবে রিভার্স ব্রেইন ড্রেন স্যার স্যার আমাদের ফিরিয়ে দেশ নিয়ে থেকে আসা যে দাঁড়াও আমার একটু 30 উদ্যোক্তাগুলো সেকেন্ড একটু হেল্প করবো আগে বলে আর কি তোমাদের কারোর কাছে কি এটা টেক্সট কপিটা আছে কিনা মানে যে এমএস ওয়ার্ড কপিটা প্রশ্নের অথবা কেউ আমার একটু হেল্প করতে পারবা কিনা এটা একটু দিলে আমি আবার করে নেবো স্যার স্যার বইটা আছে সাথে আমার কাছে। আচ্ছা একটু কষ্ট করে আমার একটু এমএস ওয়ার্ড কপিটা একটু কাইন্ডলি দিও মানে এটা স্ক্যান করে দিতে পারবা ছবি উঠে পাঠিয়ে দেবো স্যার। হ্যাঁ তাও আমার কাছে ছবি আছে অবশ্যই কিন্তু আমার এমএস ওয়ার্ড কপিটা হলে ভালো হতো আর কি ইমেজ ওয়ার্ড তো তো স্যার দেওয়া সম্ভব না। জেমিনি কে দিয়েছে পরে আচ্ছা যদি কারো সম্ভব হয় আমার একটু হোয়াটসঅ্যাপে দিও কাইন্ডলি হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে হ্যাঁ আবার বলো হোয়াট ইজ রিভার্স ব্রেন ড্রেন মানে রিভার্স ব্রেন ড্রেন মানে কি কে কি লিখছো স্যার ইমিগ্রান্ট যারা হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনা অথবা সেই রেটটাকে কমানোর জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয় সেটা হচ্ছে রিভার্স ব্রেন মানে কেউ দ্বারা দ্বারা উত্তর লিখছো আর কি কি লিখছো উত্তরটা একটু পরে শোনাও আমাদেরকে স্যার আমি লিখছি রিভার্স ব্রেন ড্রেন মিনস taking proper steps and creating opportunity to prevent the educated entrepreneurs and other talented person from going abroad. ফাইন আর দুই ভালো লিখছো শিওর ভেরি গুড স্যার হ্যাঁ আমি লিখছি যে রিভার্স ব্রেন ড্রেন ইজ অ্যান অপোজিট আইডিয়া অফ ব্রেন ড্রেন when চমৎকার educated when educated people like doctors, engineer, teacher, and other type of skilled people leave their native nation to settle another country for better opportunity is simply known as brain drain. When ফাইন the above discussed people come back to their respective country for their betterment of the country, then it is known as reverse brain drain. ওকে তাহলে প্রথমত হলো আমরা রিভার্স ব্রেন ড্রেন বলতে আমরা মানে এডুকেটেড পিপলরা প্রথমে চলে যাবে আগে তো যাইতে হবে Yes, তারপরে এরা yes, sir. ফিরে আসবে এটা হলো অপোজিট অফ ব্রেন ড্রেন দাঁড়াও তাহলে আমার একটা দেখি তো আমারটার সাথে তোমার এটা 30 সেকেন্ড দাঁড়াও ওকে তাহলে একটু পরে শোনাও বলো একটু পর আগে River, reverse brain drain means when skilled and educated people who once left their home country for better opportunities abroad come back to their own country. They come back to use their knowledge, না skills, দাঁড়াও 3 সেকেন্ড আমি বলি and রিভার্স ব্রেন ড্রেনের হ্যাঁ কাজ শেষ রিভার্স করার পর আসলে স্যার হ্যাঁ মানে ওরা যদি স্টাডির জন্য যাচ্ছে স্টাডি যে কোনো কাজ শেষ করে তারপর তো ব্যাক আসলে না স্যার এটা রিভার্স। হ্যাঁ এই হোয়েন স্কিলড এন্ড এডুকেটেড পিপল এটার ভার্ব কই বলো
The left Left. না লেফট হবে স্যার। নো মোটেও স্যার না কাম এই ব্যাক, বাক্য তো কাম ব্যাক, স্যার কাম ব্যাক কাম অর ব্যাক। স্যার রিটার্ন। ব্যাক come রিটার্ন। এই যে কাম ব্যাক অথবা রিটার্ন বিষয়টা বুঝছো কিনা? এটা হলো আমার এইটা হলো আমার প্রিন্সিপাল ক্লজটা। এই যে আরে বাবা আমি তো ক্লাসে লাইভে আছি, এই ব্যস্ত আছি। তোমরা আমার কথা বুঝছো কিনা? মানে স্কিলড অ্যান্ড এডুকেটেড পিপল কাম ব্যাক অথবা রিটার্ন টু দেয়ার হোম কান্ট্রি বা ওন কান্ট্রি, এটা হলো মূল কথা। তাহলে রিভার ব্রেন ড্রেন মানে হলো স্কিলড এবং এডুকেটেড পিপল কাম ব্যাক বা রিটার্ন টু দেয়ার হোম কান্ট্রি। এখন এটা সাবঅর্ডিনেট ক্লজটা আমি পরিচয় দিছি কি বলো? প্রচুর পরিমাণে তুমি ট্রাই করবা কেস ইন এ পজিশন। আমি আবার বললাম প্লিজ উত্তরের মধ্যে লেখা রাখো, উত্তরের মধ্যে অফকোর্স কেস ইন এ পজিশন। আবার বলো অ্যাপোজিটিভ কেস তো বুঝছো, লেখা রাখো। লেখার মধ্যে দুইটা কৌশল আমি বারবার ব্যবহার করব। একটা হলো কেস ইন এ পজিশন, পাশে একটু লেখা রাখো তার উত্তর লিখছো। আর রিলেটিভ প্রনাউন যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। আমার কথা বুঝছো? অপোজিশন কি? কেস ইন এ পজিশনটা হলো এটা একটা টেকনিক, এটা সামনে এই শীটটাতে দেখাবো। যার নামে বলবা, ধরো তোমার বাড়ি কই, বাড়ি কোথায় বলবা? লক্ষ্মীপুর। আই লিভ ইন লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ লক্ষ্মীপুর, বলে শেষ হবে না। এবার লক্ষ্মীপুর একটা পরিচয় দাও, ফেমাস ফর সুপারি গাছ, নারিকেল গাছ। আমি তোমার কথা বুঝাইতে পারছি কিনা? ওই যে লক্ষ্মীপুরের পরে যা বলছো, মানে অর্থাৎ যা বলবা প্রত্যেকটা, ডক্টর ইউনুস বলে শেষ করবো না, দ্য অনলি নোবেল লরিয়েট ইন বাংলাদেশ ইজ দ্য ইন্টারিম, ইজ দ্য হেড অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। অর্থাৎ প্রত্যেকটা নাউন বা প্রনাউনের সাথে তার কোনো স্পেশাল কোনো কথা আছে কিনা, তথ্য আছে কিনা, এটা কমা দিয়ে দেয়, এটার নাম কি বলো? অ্যাপোজিটিভ কেস। লেখার মধ্যে লেখা রাখো, যেখানে সুযোগ পাবো সেখানে আমি অ্যাপোজিটিভ কেস লাগাবো। আমি কি অ্যাপোজিটিভ কেস বুঝাতে পারছি তো? জি স্যার। চ্যাট ওকে, বক্সে প্রশ্ন জি পাঠিয়েছি। স্যার। থ্যাংক ইউ রাজাকাল্লা। আমি আজকে একটু আবার ঠিক করে নেবো। মানে ওই ও দেখ, ওর যদি হয়তো কোনো সোর্স থেকে হয়তো নিয়ে নিচ্ছে, বুঝছো না, অনলাইন থেকে। 2 নম্বরে, হ্যাঁ 2 নম্বরে কি রিলেটিভ প্রনাউন যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজ তো বুঝছো। তাহলে খেয়াল করো, বাক্যের স্ট্রাকচারটাকে দেখো। বাক্যের স্ট্রাকচার হলো কি আরেকবার প্লিজ খেয়াল করে দেখো। হ্যাঁ, বাক্যটা হলো ইয়াটা, তোমরা এটা অনেকে লিখছো, when skilled and educated people come back their country, এটা তো রিভার্স ব্রেন ড্রেন, যারা ফিরে আসবে। তখন এডুকেটেড পিপল তারা ফিরে আসবে কখন? আগে তো যাইতে হবে, তাই না? হু ওয়ান্স লেফট দেয়ার হোম কান্ট্রি ফর বেটার অপরচুনিটি অ্যাব্রোড, ভালো সুযোগের জন্য তারা একটা সময় দেশ ত্যাগ করছিল, তাই না? স্যার এটা তো রিলেটিভ প্রনাউন যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। আমি আবার বললাম কথায় কথায় কি হবে বলো? এই যে কেস ইন এ পজিশন, কোন নাউন পাইছো তার পাশে দিয়ে দিবে একটা কোনো পরিচয়, ঠিক আছে? হ্যাঁ, স্যার অ্যাপ্রুড আর কামের মাঝখানে কি স্যার কমা দিতে হবে স্যার? আচ্ছা, কমা দিলে এটার নাম হবে নন রেস্ট্রিকটিভ ক্লজ, আর কমা না দিলে হবে রেস্ট্রিকটিভ ক্লজ। আমার কথা বুঝছো কিনা? স্যার কিভাবে বুঝবো স্যার কোনটা রেস্ট্রিকটিভ আচ্ছা, আর কোনটা কোন নন রেস্ট্রিকটিভ? রেস্ট্রিকটিভ আর কমা দিলে এটা হলো, এটাতে কমা দিবে না, কারণ এটা বলো স্কিল, এটা অপরিহার্য তথ্য কিনা এই রিলেটিভ প্রনাউন, রিলেটিভ ইয়াটা, এই রিলেটিভ প্রনাউন যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজটা সাবজেক্টের জন্য অপরিহার্য কিনা, ইয়েস অর নো? ইয়েস স্যার। এই জন্য কমা দেয়া যাবে না, কমা দেয়া যাবে না। ইউ আন্ডারস্ট্যান্ড? কমা দিলে এটা হলো, ধরো স্কিলড স্কিলড অ্যান্ড এডুকেটেড পিপল হুম উই ইউজুয়ালি সি, যারা আমি দিলাম যাদেরকে আমরা সচরাচর দেখি, এরকম একটা যদি বাক্য দিতাম, দ্যাট
ইউজুয়ালি হ্যাপেন্স এরকম ধরনের দিলে এটা কি ওই অপরিহার্য কিনা বলো? না, তখন তুমি কমা দিতে পারতা। তাহলে বলো রেস্ট্রিকটিভ আর নন রেস্ট্রিকটিভ এর মধ্যে আমি বলি একটা হলো এসেনশিয়াল ক্লজ আর একটা হলো কি বলো নন এসেনশিয়াল ক্লজ। যদি নন এসেনশিয়াল হয়, নন রেস্ট্রিকটিভ হয়, তাহলে কমা দিতে পারবা। অর্থাৎ যদি সাবঅর্ডিনেট ক্লজটা যদি একদম অপরিহার্য না হয় প্রিন্সিপাল ক্লজের জন্য, তাহলে কমা দেওয়া যেতে পারে। তাহলে আমরা দেখতেছি যে স্কিল এন্ড এডুকেটেড পিপলের অপরিহার্য তথ্য এটা, যে যারা ইতিমধ্যে কি করছে বলো, ভালো সুযোগের জন্য ব্যবসায় বিদেশে চলে গিয়েছে। গেছে, তারা বাড়বে। ওকে ওকে, হ্যাঁ, তারপরে দে কাম ব্যাক টু শেয়ার দেয়ার নলেজ স্কিলস এক্সপিরিয়েন্স টু দেয়ার, এগুলো নিজের মতো করে টেকনোলজি। হ্যাঁ, ইট ইজ দ্য অপোজিট অফ ব্রেন ড্রেন। তোমরা অনেকে লিখছে এটা ব্রেন ড্রেন অপোজিট। ওকে না? ওকে, তারপরে নেম দ্য অর্গানাইজেশন। 2 নম্বর প্রশ্ন উত্তর কি লিখছো বলো? স্যার 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, দ্য ওয়ার্ড ব্রেন ড্রেন হ্যাজ কাম ফ্রম দ্য ইনস্টিটিউশনস the British Royal Society. And background, this is in 20th century, the inventors of UK moved to USA, Canada for getting more opportunities. Thus, this phrase had come to the discussion. Sir, এটা হবে? বলো কি হলো? মানে প্রথমত হলো যে এটা তো সহজ উত্তর, এটা নিয়ে আমরা ডেভেলপ না করি। দ্য ফ্রেজ ব্রেন ড্রেন ওয়াজ ফার্স্ট ইউজ বাই, আমরা ইয়ার সাথে মিল লিখে দেবো, ইউজড বা কয়েন্ড শব্দটা ব্যবহার করতে পারলে সমস্যা নেই, ব্রিটিশ রয়্যাল সোসাইটি। দে ইউজড ইট, আমি এটা প্যারাগ্রাফ আকারে মানে পয়েন্ট আকারে লিখছি আর কি। দে ইউজড ইট ওয়েন মেনি ব্রিটিশ, এবং ইয়া চলে গেছে, ইউনাইটেড কানাডা চলে গেছে এবং সালে। তারপরে আরেকটা বাক্য দিয়ে আমি, দ্য ফ্রেজ ডিসক্রাইব দ্য লস অফ স্কিল মাইন্ডস ফ্রম দ্য ইউকে টু আদার কান্ট্রিজ। আমি যে বলছি 3 বাক্যে একটা উত্তর লেখার জন্য, মানে ওকে, এটা ইটস নাথিং। এরপরের প্রশ্নটা কি লিখছো বলো? এরপর প্রশ্ন উত্তর, ইম্প্যাক্ট অফ ব্রেন ড্রেন অন দ্য হোম কান্ট্রি। একদম করে শোনাও, 3 নম্বর প্রশ্ন আমার দরকার। প্রশ্ন 3 নম্বর প্রশ্ন কি লিখছো? হ্যাঁ বলো, হ্যাঁ 3 নম্বর প্রশ্ন উত্তর কি লিখছো? Entrepreneurs, scientists, technologists, physicians leave their home country. For this reason, the home country suffers from less job opportunity, lack of public health service, slow down economic growth, and lack of innovative idea. এগুলো পয়েন্ট করে লিখছি আর কি। ফাইন, তারপরে তাহলে 4টাই লিখছি। 4টাই কি 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 পয়েন্ট দিছো? লেস জব অপরচুনিটি, হুম, lack of public health service, lack of innovative ideas, and slow down economic growth. ওকে, আর কেউ কিছু স্লো লিখছো? ডাউনটা মনে যায় না স্যার। স্লো ডাউন ইকোনমিক গ্রোথ যায় না মানে 100% যায়, পয়সা যায় না। স্যার যায় না এটা তো মানে এটা কি, মানে এটা তো ভার্ব ইউজ করে ফেললাম। ওকে, বুঝছি আমি। আচ্ছা, তাহলে আমি আর কেউ লিখছো কিনা, আর কোনো কেউ কিছু লিখছো এটা? হেলথ কেয়ার সিস্টেমটা দেওয়া যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, হেলথ কেয়ার সিস্টেম অফকোর্স সবগুলোতে আছে। হেলথ কেয়ার সিস্টেম মানে ডক্টর আর কি, ডক্টর এন্ড ইঞ্জিনিয়ার। হ্যাঁ, স্যার আমি লিখছি brain drain has a negative impact on home country. Home countries often spend ample of resources to educate doctor, engineer, and scientist, and hope that they will take a part in future development of the country. But brain drain policy dismay the country as they migrate to the west. ওকে ওকে, ঠিক আছে। আবার একটু আমার 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 সিস্টেমটা একটু দেখো কাইন্ডলি। উত্তরটা হলো আমরা এইভাবে লিখতে পারি। প্রথমটা দেখো, প্রথমটা হলো দ্য ইম্প্যাক্ট অফ, আমরা প্রথমে লাইনটা ওই যে প্রথম, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ব্রেন ড্রেন অন দ্য হোম কান্ট্রি। তাহলে দ্য ইম্প্যাক্ট অফ ব্রেন ড্রেন অন দ্য হোম কান্ট্রি ইজ মেসিভ অর ফার রিচিং, অনেক সুদূর প্রসারী। ব্রেন ড্রেন হার্মস দ্য হোম কান্ট্রি ইন মেনি ওয়েজ। এরপর আমি সবগুলা বাক্য লেখা আমি ইয়ে করছি, ইট স্লোজ ডাউন দ্য ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। এই যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ নিজের কথা,
তারপরে হলো কি বলো, if there is a shortage of skilled workers, যেমন স্কিল ওয়ার্কারের শর্টেজ দেখা দেয়। if the economy, the country loses, কি বলো, loses its, কি বলো, people, it spend money for, ওই যে তোমরা যেটা কি অর্থ মানে রাষ্ট্র, ওই যে স্টেট কি না, ফান্ডেড। স্টেট ফান্ডেড যেটা আর কি, হ্যাঁ, রাষ্ট্রীয় ওভারঅল ন্যাশনাল প্রোগ্রেস এবং ডেভেলপমেন্টকে উইক করে ফেলে। অথবা উত্তরটা এইভাবে লেখা যেতে পারে, আবার উত্তরটা তুমি পড়ে শোনাও। যদি আমি বাক্য দিয়ে ইয়া করি তাহলে সবগুলো আমি বুলেট পয়েন্ট ক্যাপিটাল লেটারে লিখবো, আর যদি বাক্যের ভিতরে নিয়ে রাখি, এবার পড়ে শোনাও। হ্যাঁ। স্যার বাক্য দিয়ে লেখা মনে হয় একটু মানে টাফ, মানে বারবার সাবজেক্ট আর অবজেক্ট মানে একটু বড় বড় সেন্টেন্স লিখতে হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ। এবার দ্বিতীয় মানে কথা পড়ে স্পেশাল। শোনাও। এইটাই ভালো হচ্ছে। বলো। There are multi-sided impact of brain drain on the home country. Brain drain weakens the home country's economy, slows down its growth, reduces innovation, and creates a shortage of skilled professionals in essential sectors like healthcare, technology, and business. এটা আমার কাছে এখানে যে স্যার কমা দেওয়া হয়েছে স্যার, কোন জায়গায় কমা দিছি? ও প্রশ্নটা হ্যাঁ, কমা লাগবে না। হ্যাঁ, এটাতে কমা লাগবে না, আমি শিওর। স্যার কমা লাগবে না, স্যার ঠিক আছে। ও হ্যাঁ, ইয়ে হইলে কমা দেওয়া লাগবে না, আমি স্যারের নিজে জিজ্ঞেস করছি এটা। হ্যাঁ, কমা দেওয়ার স্যার প্রয়োজন নেই। হুম, স্যার বলো। আমি এই যে এই অ্যান্সারটা মানে আহ, আপনার অ্যান্সারের মতোই হয়েছে, মানে দুইটা হচ্ছে যে পয়েন্টটা দিছি এটা আপনার সাথে মিলছে, আরেকটা হচ্ছে আমি এক্সট্রা একটা পয়েন্ট দিছি স্যার, মানে এরকম যে স্পেন্ডিং মাচ মানি টু বিল্ড দ্য কান্ট্রিজ ইনফ্রাস্ট্রাকচার, এটা কি হবে স্যার? হবে হবে, শিওর থ্যাংক ইউ। শিওর, নিঃসন্দেহে। তুমি এখানে তো কিছু কথা নিজের মতো করে লিখতে পারবা তো, নিজের মতো করে লিখতে পারবা। দুই একটা পয়েন্ট যদি নিজের মতামত দিতে হয় তাহলে প্যাসেজের আলোকে লেখা পরে ইয়াটা দেবো। তারপরে পরের প্রশ্নটা কি বলো? স্যার স্যার এক্ষেত্রে আমি কি একটা কথা বলি প্রত্যেকটা স্যার। সেন্টেন্সের স্ট্রাকচার হ্যাঁ, সেম থাকা লাগবে? না, এখানে আবার মনে রেখো, মনে রেখো, এই যে তুমি ব্রেন ড্রেন উইকেন্স, স্লো, ব্রেন ড্রেন রিডিউস, ব্রেন ড্রেন ক্রিয়েট, সবগুলোর শুরুতে কিন্তু ব্রেন ড্রেন মিলে নিতে হবে, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বুঝছো বিষয়টা? জি স্যার স্যার। আমার একটা কোশ্চেন স্যার। জি স্যার, বলো। হ্যাঁ, সাবজেক্টের সাথে মিলাই দিতে হবে স্যার। স্যার হুম। স্যার এখানে যে আমি যে লিখেছি দা হোম কান্ট্রি সাফার্স ফ্রম যদি করি লেস তাহলে জব কোনো অপরচুনিটি, মার্কস কাটে? দাঁড়াও, ওর প্রশ্নটা নিও। সাফার্স ফ্রম, হ্যাঁ, লেস জব অপরচুনিটিস, ল্যাক অফ পাবলিক হেলথ সার্ভিস, এরপর লিখলাম স্লো ডাউন ইকোনমিক গ্রোথ। এখন এই স্লো ডাউনটাকে আমি আর কিছু করতে পারছি না, মানে এটা তো মনে হয় সাফার্স ফর্মের সাথে মিলছে না। মিলছে স্লো এটা? ডাউন। আচ্ছা, সাফার্স ফ্রম সাফার্স ফ্রম স্লো ডাউন তখন কোন পার্টস ইউজ হবে? আইনজি যুক্ত করে দিলে হয় না, স্লোয়িং ডাউন। স্লোয়িং দিয়ে দিও তখন, স্লোয়িং। জি ওকে, স্যার। মানে জেরান্ড ব্যবহার করলে সবগুলো জেরান্ড ব্যবহার করো, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করলে প্রেজেন্ট, আবার অনেক সময় শুধু ফ্রেজ আকারে ব্যবহার করা হতে পারে। আরো কিছু তো দেখাবো তোমাদেরকে, দেখো, টেনশন নেওয়ার দরকার নেই। তবে তুমি একটা কথা মাথায় রাখতে হবে, যদি কি করো বলো, আমি এখানে লিখলাম এইট স্লোজ, পরবর্তীতে আমি আবার হঠাৎ করে ফ্রেজ দিছি, পরবর্তীতে টাইম যদি বাদ দিছি, তাহলে নাম্বারই পাওয়া যাবে না 100% শিওর। যেহেতু আমি এখানে একটা অপশন রাখছি মেনি ওয়েতে ইয়া করে, করার পরে কিভাবে আমি পরে একটা বাক্যে 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 গেলাম, এটা একটা বিষয় খেয়াল করে দেখো। বাক্য দিলাম, ফুল স্টপ দিলাম, এভাবে আমি দিলাম, এই একটা অথবা আমি যদি এইভাবে লিখতে পারি যে বাক্যটারে আমি ভাঙ্গিয়া তোমার কি করলাম বলো, পয়েন্ট গুলো আলাদা করে নিলাম, তাই তো? জি স্যার। স্যার উপরের মানে এই প্রশ্নের মানে প্রথমের যে প্রশ্নের আনসারটা আপনার, ওটার হচ্ছে যে উপরের অংশটুকু ঠিক আছে, মানে খুব সুন্দর আছে। পরে হচ্ছে যে আমরা যে পয়েন্ট বুলেট পয়েন্টের মার্ক গুলো লিখবো, তো উপরের প্রশ্নটাতে আমরা নিজে বুলেট পয়েন্ট মার্ক গুলো হচ্ছে ফ্রেজ আকারে লিখতে পারবো। মানে দেখা যায় হ্যাঁ, প্রথমে পুরো সবকটা phrase ইজি আকারেও লিখতে ইউজ পারো। করে, যেমন হ্যাঁ, হ্যাঁ, আমি দেখালাম যে যদি স্যার বাক্যে ওটা। লিখো ক্যাপিটাল লেটার ব্যবহার করলে আর শেষে ফুল স্টপ দিবা, আর যদি ফ্রেজ আকারে লিখলে তো তুমি নিচে আসতেই, বুঝছো তো? ওকে, 3 নম্বরে জি এরপরে স্যার। হাউ। হ্যাঁ, পড়ো, আগে পড়ে শোনো। হ্যাঁ, কি লিখছো পড়ো। 3 নম্বর 4 নম্বর প্রশ্নটা একটু পরে শোনো, মানে 4 নম্বরে কি লিখছো তোমরা একটু শেয়ার করি, মানে একজন শেয়ার করলে বাকিদের সাথেও ক্লিয়ার হইলো। As a result of
exodus of businesses, management, talent, and companies of the হুম home country হুম suffers in the following way: shortage of talented employees, দাঁড়া, loss আমি of বুঝি নাই। time তুমি and ভাবে money. বলতো, তুমি আমার একটু ভাবটা বুঝতে হবে, তুমি লাইনটা স্পষ্ট করে বলো। হ্যাঁ Suffers in the following way: হুম shortage of না, talented পুরো বাক্যটা employees. আরেকবার বলো, কি পুরো বাক্য কি লিখছো? As a result of exodus হুম of business and management talent, হুম the companies of the home country হুম suffer in the following way: হুম shortage of talented employees, হুম loss of time and money Fine. invested on the employees, হুম significant turnover rates due to হুম employment opportunities outside the country. ফাইন, সাইতে পয়েন্ট করে লিখছি। ভেরি নাইস, ভেরি নাইস। আরেকজন বলো। আর কেউ লিখছো কিনা? As a result of brain drain, a company হুম of the home country will suffer from various problems. Some problems are they will suffer from new innovation technology. হুম They have to rely on limited number of talents. হুম They have to pay higher to they have to pay higher to hire an expertise as a হুম market হুম demand is very high. হুম। Even they have to hire expertise from the outside of the country. আচ্ছা, এখান থেকে হলো সাম চ্যালেঞ্জেস বা সাম প্রবলেমস আর দা ফলোইং দিয়ে, বুঝছো? তাহলে তুমি পরে বাক্য ব্যবহার করছো Okay, তো, sir. অর্থাৎ সাম Yes, sir. প্রবলেমস আর অ্যাজ ফলোজ। ওকে ওকে, আচ্ছা তাহলে এবার আর কেউ বলছো কিনা? গুড, মানে ভালো লিখছো। আর কেউ যদি নাও বলে থেকে তুমি মিলাই নিও যে কি করছে ঘটনাটা। তাহলে আবার আমার লেখার একটু পরে শোনো। এবার আমি একটা ভিন্ন প্যাটার্ন ব্যবহার করছি, একটু দেখো কারণটা কি। হ্যাঁ বলো, হ্যাঁ এবার বলো। হ্যাঁ, দ্য এক্সোডাস অথবা ডিপার্চার অফ বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ট্যালেন্ট হ্যাজ সিরিয়াস নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য কোম্পানিজ অফ দ্য হোম কান্ট্রি, তাই না? When experienced professionals leave, local business face কি বলো সিভিয়ার চ্যালেঞ্জেস। Several. কি কি? হ্যাঁ, যেমন ধরো এই এবার হলো সবগুলোর নাউন দিয়ে ফ্রেজ ব্যবহার করছি। লস অফ কি বলো, স্কিল এন্ড এক্সপিরিয়েন্সড, ইয়া শর্টেজ অফ কোয়ালিফাইড এন্ড ক্যাপাবল ওয়ার্কার্স, ইনক্রিজ অফ কি বলো, এগুলো হলো আমার নিজস্ব কথা। এগুলো হলো তোমার যখন এখানে আমার কি কাজ করতে বলছে খেয়াল করে দেখবে, এখানে কিভাবে ইয়া করে, কিভাবে হোম কান্ট্রি যখন চলে যায়, এটার ব্যাখ্যা কি খুব বেশি লেখা হয়েছে এখানে? এটার ব্যাখ্যা কি খুব বেশি দেওয়া আছে 2-3টা পয়েন্ট ছাড়া? না না স্যার। স্যার। অতএব তোমার এখানে হাউ ডু দ্য কোম্পানিজ, যখনই তুমি কি করবা, একটা কথা আবারও মাথায় রেখো, যদি আমরা অতিরিক্ত তথ্য কখন দেব, যখন প্যাসেজের আলোকে দেওয়ার পরে এরপরে অতিরিক্ত 2-একটা কথা আমি সংযুক্ত করতে পারবো। আমার কথা কি ক্লিয়ার, বুঝছো বিষয়টা? জি স্যার। এইগুলো হইলো ধরো তোমার একদম নাই, কিন্তু ইয়ার সাথে the reduction in overall management efficiency, মানে এটা ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি কমে যাচ্ছে, এই ধরনের কথা তো সরাসরি নাই। বিজনেস প্রগ্রেস এন্ড ইনোভেশনের ক্ষেত্রে হ্রাস পায়, এই ধরনের ভাব আছে, কিন্তু হুবহু কথা তো নাই, নাকি বলো? জি এবং স্যার। এই যে ট্রেনিং এন্ড রিক্রুটমেন্ট কস্ট বাড়ে যদি ইয়ারা চলে যায়, এই ধরনের লোক চলে যায়, এই ধরনের কথা নাই, কিন্তু কথা তো সত্য যে যখন ইয়া হয় কোম্পানি গুলা থেকে চলে যায়, তাহলে কোম্পানি তার আবার নতুন লোক নিতে গেলে তো আবার তার কি হইতেছে বলো, আবার নতুন করে ট্রেনিং দাও, নতুন করে কি করো বলো, অনেক খরচ না এটা? জি স্যার। ওকে, হয় না, তাহলে তুমি 2-একটা প্যাসেজের আলোকে দিলে, আবার 2-একটা তুমি নিজের মতো করেও দিলে ইয়াটা হয়ে যাবে। এই জন্য আমি একটা বারবার বলছি, প্রশ্ন করার সময় অনুমিত উত্তর বের করে ফেলবা। ওকে, তারপরে প্রশ্ন উত্তর বলো। হ্যাঁ বলো। পরে শোনো, বলো না, একজন বলো তাড়াতাড়ি। স্যার ডায়াসপোরা অর্থ জানি কি বলা হয়েছিল স্যার? বনবাসী। স্যার এখানে রিক্রুটমেন্ট নাকি রিক্রুটিং স্যার? হ্যাঁ হ্যাঁ, এখানে কি রিক্রুটমেন্ট কস্ট হবে না রিক্রুটিং কস্ট হবে? দুইটাই হবে, সমস্যা নেই।
রিক্রুটমেন্ট দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, বুঝছো? স্যার এখানে ইনক্রিজ, এটা কি টু নাউন, ইনক্রিজ দিলে নাও সমস্যা নাও হবে? নাও, সমস্যা নেই, সমস্যা নেই, নাউন হিসেবে ব্যবহার করা যায়, হ্যাঁ। তারপরে বলো, এরপরে ইয়ারা কি বলো? আহ, আচ্ছা, ওই ব্রিকলেন পড়ছো কিনা তোমরা? ব্রিকলেন, ডায়াসপোরা, ব্রিকলেন শোনো নাই? মনিকা আলীর লেখা। স্যার স্যার নাম শুনছি। সাহিত্যে হ্যাঁ, তারপরে শুনছি ইন দ্য স্যার, কিন্তু লাইট অফ পড়ি হোয়াট, বলতে স্যার। জিয়া হায়দার রহমানের লেখা ইন দ্য লাইট অফ হোয়াট উই নো, ডায়াসপোরা লাইফের যে প্রবাসী লাইফের যে যাতনা, জীবনবোধ। ওকে, বলো, হাউ ডাজ দ্য ডায়াসপোরা অফ সায়েন্টিস্ট এন্ড টেকনোলজিস্ট এফেক্ট দ্য হোম কান্ট্রি? বলো। উত্তর লিখছো কিনা কেউ? এনিওয়ান? এটার উত্তর কেউ লিখো নাই? Sir, boli, as বল। scientists and technologists leave their home country, it affects home country by reducing its capacity to apply innovative idea in না, home দাঁড়া in দাঁড়া, home. তাড়াতাড়ি বলো, বুঝবে না কেউ, আমি বুঝতেছি না, আরে দিলি বলো, স্বাভাবিকভাবে বলো, হ্যাঁ। As scientists and technologists leave their home country, it affects home countries. No, it affects home country by reducing its capacity to apply innovative idea uh, in home country's economy and slows down economic growth. হুম। Sir, আর শেষ তো? তাহলে বলো, কি তাহলে কি বুঝাইলা বলো। স্যার বুঝালাম যে ইনোভেটিভ আইডিয়ার ল্যাক হয়, সেজন্য ইকোনমি স্লো হয়ে যায়। তার পরপর Fine. তিনটা কোশ্চেনই তো একই রকম লাগতেছে, এখন একদম কি পুরোপুরি লিখবো? সেম। হ্যাঁ স্যার, এজন্য একই রকম। এজন্য আর বেশি লিখতে পারি নাই। আচ্ছা, তাহলে ধরো একটু না, আমার এখানে একটা মিস্টেক আছে, হ্যাঁ। বলো, আচ্ছা, the diaspora of scientists creates several negative effects of when they leave the nation, such as loss of innovation and creative power. ওকে, এটা ঠিক আছে। স্লোয়িং ডাউন ইন রিসার্চ এন্ড টেকনোলজিক্যাল কি বলো প্রোগ্রেস, ডিক্লাইন ইন সাইন্টিফিক ডিসকভারিজ এন্ড নিউ ইনোভেশনস, লস অফ। আচ্ছা, আমার এখানে এগুলারে তোমার কি করতে হবে বলো? ওই যে যখন এটা যদি ফ্রেজ আকারে হয় সবগুলা, তাহলে কি করা লাগবে বলো? আইএনজি। মানে পুরাটার মধ্যে তো কি, মানে একই একই পার্সোনালিস্টের মধ্যে রাখতে হবে, একই পার্সোনালিস্টের মধ্যে রাখতে হবে, তাই না? তুমি প্রথমটা কি লিখছিলা? প্রথমটা কি লিখছিলা বলো? তোমার উত্তর প্রথমটা কি ছিল? তুমি প্রথম পয়েন্টটা কি লিখছিলা? ও হারাই গেছে। মানে প্রথমে আমরা জিরান অথবা হচ্ছে যে কি বলে যে জিরান অথবা হচ্ছে যে ইনফিনিটিভ, এই দুইটা ইউজ করে মনে হয় ই করলে বেশি আমি ভালো লাগে। মানে দেখা যাচ্ছে স্যার আমি প্রথমটা ইনফিনিটি মানে 2 দিয়ে লিখছি। 2 দিয়ে, হ্যাঁ, দাঁড়াও আমি দেখি তো, আমি এটা ইয়ে করি, দাঁড়াও, 2 দিয়ে লিখি, দাঁড়াও, সবচেয়ে বেটার হবে এটা, হ্যাঁ। 2 দিয়ে শুরু করি, হ্যাঁ, এটা বেটার হবে। তারপরে হলো যদি ডিক্লাইন নাউন হয়, যদিও ডিক্লাইনটা নাউন করা যায়, তারপর ধরো
আমি লস শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না, যেহেতু একটা ইয়ে আছে এখানে, প্রথমে লুজ ব্যবহার করছি। সিনোনিম বল একটা লসের পরিবর্তে। Faith, হ্যাঁ, faith, না, lack of return. রিডিউস, ড্যামেজ, হ্যাম্পার দেখা যায়। রিডিউস রিডিউস। ওকে, তার মানে স্যার ব্যাপারটা হচ্ছে সাসেস দিয়ে লিখলে আইএনজি যুক্ত করে লিখবো, না একটু মানে প্লাস ভার্ব এভাবে। না না, সাবজেক্ট দিয়ে তুমি বাক্য সে সব একই রকম ভাবে লিখতে পারবা। বাক্য সাবজেক্ট দিলে বাক্য দিয়ে লিখতে পারবা, ফ্রেজ দিয়েও লিখতে পারবা, আবার কি দিয়ে লিখতে পারবা বলো? মানে তোমার এই ইনফিনিটিভ জেরান্ড ব্যবহার করে লিখতে পারবা সাবজেক্টের পরে, সমস্যা নেই। ওকে, এবার সেক্ষেত্রে কি ভিসিএস স্যার সাইকেলটা ইনফিনিটিভ ইউজ করলে কি স্যার সবগুলো ইনফিনিটিভ দিতে হবে? সবগুলো ইনফিনিটিভ দিলে বেটার হবে আর কি, আবার সবগুলো জিরান্ড ইউজ একই করলে ফ্রেজে সবগুলো রাখলে জিরান্ড। হবে। আমি কিছু কিছু উত্তরের ক্ষেত্রে দেখছি যে তোমার মানে ফ্রেজ আকারে দিলে ওরা মিলে দিলে উত্তর করছে। এইটা অনেক সময় ধরো ফ্রেজ আকারে ব্যবহার করলে, যদি ইনফিনিটিভ ব্যবহার করো আমরা সবগুলো ইনফিনিটিভের ব্যবহার করলে সুন্দর আর কি। আর যদি ইনফিনিটিভ জিরান, মানে আমার কাছে মনে হয় এগুলা জগা খিচুড়ি করা সুন্দর না, সুন্দর হবে না। ওকে, ভিসিএস সাইকেলটারে তোমরা কি করছো বলো? ভিসিএস সাইকেলের ব্যাখ্যাটা আমার একটু বুঝাই বলো, ভিসিএস সাইকেলটা কিভাবে ব্যাখ্যা করছো? ভিসিএস সাইকেল, ভিসিএস সাইকেলটা কি? এটা তো একটা চক্র। চক্রটা কি? স্যার আমি এভাবে লিখছি যে the vicious দুষ্ট cycle চক্র। mentioned in the passage is that for creating opportunity country needs intellectual people but the intellectual people leave the country for higher opportunities and to তোমার অনেক break ধন্যবাদ। this vicious জি স্যার হ্যাঁ, তো অনেক ধন্যবাদ, আর ভেরি নাইস। দুষ্ট হ্যাঁ আমারটা চক্রটা বলি। বলো। Home countries need skilled people to create job opportunities, but without job opportunities, they leave their they leave their country. আরেকবার বলো। Home countries need skilled people to create job opportunities, হুম, but without job opportunities, হুম, they leave their country. হুম, স্যার আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এটার সাথে প্যাসেজ মিলছে কিনা একবার দেখতে পারো, এরপর বলো। হ্যাঁ বলো। the lack of talent prevents home countries from creating adequate work opportunities. At the same time, without such opportunities, entrepreneurs and individuals are drawn to larger থ্যাংক ইউ, countries থ্যাংক ইউ। around the world. আগে যে বলছো তোমারটা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ওকে, স্যার এটা তাহলে ভিসিএস বাংলাটা কি স্যার? মানে দুষ্ট চক্র, দুষ্ট চক্রটা দেখো। দ্য স্যার ভিসিএস না, সাইকেল। এটা স্যার আসলে কি বুঝিয়েছে? ব্রেন ড্রেন কথাটা তো আগে ব্যাখ্যা করাই আছে, এর জন্য স্যার আমি লিখছিলাম যে দ্য ইস্যু অফ brain drain and its effect to the developed and developing countries is termed as vicious circle. ভিসিএস সাইকেলটা তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? থ্যাংক ইউ। হ্যাঁ, মানে স্যার এই যে ব্রেন ড্রেন আর হচ্ছে এর এফেক্ট, মানে ডেভেলপড আর ডেভেলপিং প্রভাবটা, কান্ট্রিজ হ্যাঁ, এর এফেক্টটা। হ্যাঁ মানে মানে দেশগুলোর প্রয়োজন, আমার দেশের প্রয়োজন কি করা বলো? অপরচুনিটি তৈরি করা, জি স্যার। তাই না? স্যার কিন্তু যারা হচ্ছে অপরচুনিটি তৈরি করবে তারাই অপরচুনিটির অভাবে দেশের বাইরে চলে যাচ্ছে। থ্যাংক ইউ। এটাই কিন্তু তাহলে এখন আমার কাজ হলো অপরচুনিটি তৈরি করা, আর এখন ইউজ দ্য অপরচুনিটি তৈরি করবো কি? অপরচুনিটি না থাকার কারণে কি চলে যেতেছে বলো? ওরাই দেশ থেকে চলে যাচ্ছে। ওরাই দেশ থেকে চলে যাচ্ছে। এরকম কথাটা তোমরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন ভাষায় লিখছো। আই এগ্রি উইথ ইউ 100% শিওর। মানে চক্রটা আর কি, মানে আমার কাজ ছিল এই কাজটা করা, কিন্তু আমি এই কাজের সুযোগ না পাইয়া আমি চলে যেতেছি। ওকে, প্রত্যেকের সাথে আমি যারা উত্তর লিখছো ভেরি নাইস। এরপরে এখন বলছে এটা তো ছিল হাউ ক্যান ইট বি ব্রোকেন, কেমনে এটা ভাঙতে পারি বলো? Creating sustainable job opportunities, developing a sufficient number of educated individuals, fostering entrepreneurship, formulating business-friendly policies. যদি এইভাবে লিখো তাহলে এইভাবে লিখো। হ্যাঁ, কেন বলো?
তো এই শুড এর পরে কোনো কিছু দেওয়ার দরকার আছে কি, মানে কোনো হাইফেন টাইপের কিছু কিচ্ছু দেওয়ার দরকার নাই, এরকম? মানে মনে হয় দিলে শান্তি লাগে। আসলে কিচ্ছু দেওয়ার দরকার নাই, আমি যে ওই জি স্যার। বললাম তো দিলে শান্তি লাগে, কিন্তু ওইটাতে দেখো এটা শান্তির কাজ না। আমি এই এনসিটিভির ইয়াটা করার সময় দেখো প্রত্যেকটাই, এটা এনসিটিভি ভুল করার কথা না, এটা তো জানো। এনসিটিভি এই প্রথম প্রশ্ন, এটা যত ইয়ে আছে সবগুলোতে দেখো একই রকম। তোমরা কি আমার কথা প্রমাণ পাইছো যে লেখাগুলো এরকম? জি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেছি স্যার। মানে তো মনে হয় যেন একটা হাইফেন দেই, মনে হয় একটা ড্যাশ দেই, দিলে কিন্তু ভালো লাগে। স্যার হাইফেন দিলে ভাল লাগে। হ্যাঁ, এবং আমি এখানে এটা তো যেন স্যার প্রথম এই paragraph দিলে ভালো সেন্টেন্স শুনছি। আকারে লেখা হয়েছে স্যার। ফুল হ্যাঁ স্টপ তো সেটা হবে না শেষে। কোনো সমস্যা নেই, কিন্তু যখন ফ্রেজ আকার লিখে সবগুলো এইভাবে লিখছে এবং স্যার সবগুলাতে দেখো। যেরকম স্যার যেরকম স্যার পাশ এভাবে বানানে লিখলে তো তালব্য ফুল বসা স্টপ দিলে হবে না। ভাল লাগে সেরকম স্যার। হ্যাঁ হ্যাঁ, পাঁচ বানানের দন্তস দিলে মনে হচ্ছে ফেল করতে। তালব্য বসা দিলে মনে হয় ঠিক আছে, তারপর হুম, দন্তসা দিলে মনে হয় না ভুল করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিরোচ্ছেদ বানান কি বলো? তালব্য বলো। দিয়ে তালব্য ছয় ছয় তালব্য একার। রৌকার ছ ছ একার হ্যাঁ মানে শিরোচ্ছেদ না শিরশ্ছেদ? শিরশ্ছেদ। শিরশ্ছেদ, দুইটা তালব্য বসা, প্রথমে আর মাঝে। হ্যাঁ হ্যাঁ। স্যার আমি স্যার affected countries can take some proper steps to break this circle, তারপরে ফুল স্টপ, এরপরে স্যার লাইক, মানে লাইক কথাটা লিখে পরে হচ্ছে নিচে কয়েকটা পয়েন্ট দিছি, এইখানে কি স্যার আমি লাইকের পরে মানে কিছু ইউজ করতে হবে? লাইক না দিয়ে তো সাবসেস দাও, সবচেয়ে বেটার হবে। লাইক শব্দ বুঝছো তো? ওকে, এরপরের প্রশ্নটা কি বলো? এরপরের প্রশ্ন কি? এরপরের প্রশ্ন Sir, does brain drain occur only in the developing countries? Give reasons for your answer. বলো, উত্তরটা আমার বলো নেই, বলো। হ্যাঁ, No, brain drain occur in all developed and developing countries. The reason behind this may be personal interest, different point of life views, better opportunities seeming suitable for oneself, different lifestyle. ওকে, আর কেউ কিছু লিখছো? No, brain drain does not only occur in developing countries but also in the developed countries like New Zealand, although it is more acute in developing countries due to lack of opportunities, low pay scale, the struggle to replace lost talent. ওকে, তাহলে মূল হলো ডাল ব্রেন ড্রেন অকার অনলি ইন ডেভেলপিং কান্ট্রিজ। স্যার কিন্তু ডেভেলপড কান্ট্রিতে কেন ব্রেন ড্রেন হয় এটা তো কিছুই লিখলো না প্যাসেজে, আমি পাইনি আর কি। নাই নাই, উত্তর নাই। আচ্ছা, আমি প্রথমত বলতে চাচ্ছি যে এটা আসলে লিখবো না, আগে দাঁড়াও। ইয়া, ডাজ ব্রেন ড্রেন অকার অনলি ডেভেলপিং কান্ট্রি? ডেভেলপিং কান্ট্রিতে কি ব্রেন ড্রেন হয় কিনা? অনলি কি শুধু ব্রেন ড্রেন হয়? ইয়েস অর নো? আচ্ছা, তোমরা যে টেক্সট পড়ছিলে সেই টেক্সটের মধ্যে নিউজিল্যান্ডের উদাহরণ দেওয়া ছিল? জি স্যার। স্যার উদাহরণ দেওয়া আছে শুধু, আর কিছুই লেখা নাই যে কেন হচ্ছে এটা। দরকার নাই। নো, ব্রেন ড্রেন হ্যাপেন্স ইন বোথ ডেভেলপড এন্ড ডেভেলপিং কান্ট্রিজ, এটা তো সত্য না, কি বলো? জি স্যার। ফর এক্সাম্পল, নিউজিল্যান্ড থেকে অনেকে ইয়ে চলে গেছে, কিন্তু তোমার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা বলো? ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং কান্ট্রিজ, কারণ তারা তাদের ওই যে একটা কথা আছে না, লিমিটেড রিসোর্স নিয়ে কিন্তু তারা তাদের দেশের সন্তানদেরকে মেধাবী বানাচ্ছে। ফলে তারা যখন চলে যায় তখন এটা বেশি চলে যায়, ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এখানে এই উত্তরটা লেখা উচিত ছিল, গিভ রিজনস ফর ইউর যে মানে গিভ রিজনের কথা কিন্তু বলা হয়েছে। ডাজ ব্রেন ড্রেন অফ অনলি ডেভেলপিং কান্ট্রিজ? দেওয়া নাই স্যার, এর জন্য এটা বাইরে থেকে লিখছিলাম যে এই পার্সোনাল উত্তরটা আমারও আসে না, আমিও খেয়াল করিনি। গিভ রিজনস, কারণ হলো কি, ওই যে তোমার ল্যাক অফ অপরচুনিটি, ওই যেগুলো আমরা আগে লিখে আসতেছি, তাই না বলো? স্যার এখানে বাহির থেকে আনা যাবে না, মানে যে লিখতাম যে পার্সোনাল ইন্টারেস্ট, বাহির তারপরে হচ্ছে যেটা মানে আমি বললাম বাইরে থেকেও আনবা, কিন্তু ভিতরে তো আছে, যেমন অপরচুনিটির অভাব আছে। তারপরে কি বলো, বাইরের পরে তুমি যদি বাইরে থেকে নিয়ে আসো, বাইরের লোভনীয় জব আছে, মানে আকর্ষণীয় চাকরির সুযোগ আছে। তারপরে
বেটার লাইফ লিড করার সুযোগ আছে, তাই না? এই জন্য তো চলে আসছে। তাহলে এখানে কারণগুলো 2-3টা পয়েন্ট দিয়ে কারণ দিয়ে দিলে হবে। তাহলে আর এটা আমি পরবর্তীতে আনসারে ঠিক করে দেবো, ফুল প্রসেসটা ঠিক করার পরে। ওকে, তাহলে মানে রিজন গুলো দেওয়া উচিত। ওকে, তারপরে বলো, এরপরে প্রশ্নটা তো বলো। কি লিখছো? Sir, বলো না একজন তাড়াতাড়ি। the immigrants also contribute to the economy of their home country. They provide remittance, new idea, new technological knowledge. ওকে, ফাইন। তাহলে আমি কথা বললাম যে তাহলে immigrants can play an important role in improving the economy of their home countries in several ways, such as, এটা কিন্তু যদি কেউ লাইক না দিয়া ঠিক একই স্টাইলে লিখো। তারপরে কি স্যান্ডিং, এখানে আমি যেহেতু আমি এটা কি করছি, এটারে তুমি চাইলে এখন এটারে তুমি চাইলে কি করতে পারো, মানে সাচেস, এটাও স্মল লেটার করে সাচেস এর পরে সিঙ্গুলার প্লুরাল সবে দেওয়া যায়। সরি, স্মল লেটার ক্যাপিটাল লেটার যেটা দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু অবশ্যই আমি এখানে স্মল লেটার ব্যবহার করতে হইতো কখন একটু বলো, যদি এটা বাক্যের একই অংশ হইতো। তাহলে This সাচেস এর সাবজেক্ট পরে দুইটা আগে লিখে রাখতে হবে। নতুন করে তুমি ফ্রেজও লিখতে পারো। They হ্যাঁ, ওকে। আবার বলো সেন্ডিং রেমিটেন্স, শেয়ারিং মডার্ন স্কিলস, এগুলো আর কি। ইনভেস্টিং এন্ড স্টার্টিং উইচ স্টার্ট আপ জবস এর কথা বলা আছে। সোশ্যাল প্রেস্টিজ, এগুলো তোমার নিজের মতো করে তো লিখলে হবে। হোয়াট আর দ্য সফটওয়্যার বেনিফিটস অফ ইমিগ্রেশন অফ দ্য হোম কান্ট্রি, বলো সফটওয়্যার বেনিফিট কি? Enhance countries' prestige abroad, promote domestic culture and tourism. সফটওয়্যার বেনিফিট অফ ইমিগ্রেশন তো বুঝছো না, এটা কি দেশে আসা না দেশ থেকে চলে যাওয়া? দেশ থেকে চলে গেলে সফটওয়্যার বেনিফিট কি? তো ওটা তো আগের প্রশ্নে যেগুলো লিখলাম ওগুলাই তো সফটওয়্যার। একই রকম। তাহলে আমি এখানে বলি সফটওয়্যার সফটওয়্যার বেনিফিটস অফ ইমিগ্রেশন for the home country are as follows. Such immigration, খেয়াল করে দেখো, এখানে ইমিগ্রেশন ছোট হাতের হবে সবগুলা, কমা হবে না। ইমিগ্রেশন আমি ইয়াটা বাদ দিয়ে দিই, তাই না? কি বলো? স্যার হাইফেন দিছে, শান্তি বললাম না স্যার আমি তোমার লাস্টে এটা, স্যার ফুল স্টপ হবে না স্যার। হ্যাঁ না কিচ্ছু না, শোনো এটা বললাম না, একটা মানে মনে হয় যে ইয়ে দিলে ভালো লাগে। এই আইডিয়া মানুষের মাথায় কে ডেভেলপ করছে স্যার? বিশ্বাস করো, শান্তি তুমি লাগে দিলে। যারা এনসিটিভিতে কাজ করছে দেখো যে কত চিল্লাপাল্লা শুনছে শুধু এই অপকর্মের জন্য। অপকর্ম বুঝছো তো, এটার পর হাইফিন দিয়ে জি বাকিগুলো স্যার। করে। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও। সার্চ ইমিগ্রেশন তাহলে কি করে বলো? ইমপ্রুভস দ্য গ্লোবাল ইমেজ, encourages foreign investor, make the country well known through successful people living abroad, মানে প্রত্যেকের কাছে হেল্পস ইন কালচারাল, মানে এরা এখানে তোমার আমার কোনো সফটওয়্যার বেনিফিটস এর তেমন ব্যাখ্যা নাই। তারপরে আমি যদি মানুষ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে বলে, তোমার 30 সেকেন্ড একটা বিষয় শেয়ার করে দেখি। আজকে তো রেমিটেন্সটা উল্লেখ করা যায় না স্যার? রেমিটেন্সটা মানে এটা বলি কি কি বেনিফিট, ধরো আমি বলে দেখি এখানে আসার কারণে কি হয়েছে। তুমি ধরো আমরা এখানে বাঙালি তো হাফ আছে, এখানে অনেক বাঙালিদের মধ্যে কিন্তু এখানে আজকে ধরো ইলেকশন নিউ ইয়র্কে, আমদানি আছে না, বাংলাদেশের মধ্যে আবার 2 গ্রুপ এখানে, 2 মেয়র, এখানে তো লক্ষাধিক বাঙালি আছে, মেয়র 2 জন। ধরো এখানে বাফুলোতে তোমার কি করতেছে বলো, 2 জন, মানে আওয়ামী লীগরা কি করছে বলো, এক মেয়রের পক্ষে, আবার বিএনপি তামাত্রা কি বলো আরেক মেয়র, মানে এটা নিয়ে একটা হুলস্থুল কাণ্ড। তুমি চিন্তা করছো বিষয়টা, মানে পৃথিবীতে এরকম বিরল রাষ্ট্র কোথাও পাইবা না। তো মানে এখানে ব্রেন রায়ান, বাঙালি জীবনে এক থাকবে না স্যার। হ্যাঁ রায়ান রায়ান হলে এখানে সবচেয়ে আমরা যোগ্য মনে করি, তারা ইয়ে করি। বিএনপি তোমার সবাই আগে থেকে, যেহেতু বিএনপি তোমার ইয়ে করছে, তাহলে উনি আরেকজন মাইকেল জর্ডান নিয়ে আসছে, আরেকজন নিয়ে আসছে তোমার কি করার জন্য বলো? আওয়ামী লীগের তার অবস্থা তোমরা না, এই হলো অবস্থা। ওকে, হ্যাঁ স্যার আপডেট কি স্যার? ওই দেশের অবস্থা কি স্যার? অবস্থা ভালো না, কে অর্থাৎ করছে স্যার? খুবই কে বাজে পাস অবস্থা। করলো স্যার? বাজে অবস্থা কাদের বলতেছি, তোমার এই লাইনটা দিয়ে আনো। তারপরে হোয়াট স্ট্র্যাটেজিস, হ্যাঁ
পরে শোনো তাহলে 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 এখানে স্টিম শব্দটা স্যার ওই মানে ধোয়া স্টিম, ওই স্টিম কি নাকি না না এখানে অন্য স্টেমিং অর্থ বোঝাচ্ছে। মানে ইন স্টেমিং ইজ স্টামিং দ্য টাইপ অফ এক্সোডাস, মানে ওই যে এটা হলো ফ্রেজ, মানে বাধা দেওয়া। জোয়ার জোয়ার বাঁধ ভাঙা জোয়ার থামাইতে আর কি। হুম। তাহলে কি কি তাইওয়ান কি কি ইয়ে করছিল একটু পরে শোনো তাড়াতাড়ি, একটু পরও তারপরে বলতেছি। Taiwan used to smart and practical steps to stop brain drain, created business-friendly policies to support entrepreneurs, built new job opportunities for skilled workers, established the Hsinchu Science-Based ওই যে Industrial Park ইন্ডাস্ট্রিয়াল পার্ক, হ্যাঁ ইনকারেজ ট্যালেন্টেড in পিপল টু স্টে 1980. এনকারেজ Research করছে এবং তারা বড় একটা বিশাল এক মানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছে, মানে অনেকগুলো জবের অপরচুনিটি তৈরি করছে, পরে চলে আসছে, তাই না? এইখানে কিন্তু আমি আবার ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারতেছি, সমস্যা নেই, আমার ইট ইজ নট, এটা আমার সেপারেট সেন্টেন্সের অংশ, তাই না? ওকে, তারপরে এরপরে এবার হলো ইয়া, এবার মেইন আইডিয়া নিয়ে কথা আছে। মেইন আইডিয়াটা কেউ কি লিখছে কিনা আবার একটু পরে শোনাইতে পারবা? মেইন আইডিয়া কেউ লিখছে এটা? জি স্যার। কি লিখছে এটা? এটা নিয়ে কিন্তু বহুত কাহিনী আছে, বলো আমার। মেইন আইডিয়া, কমেন্ট এন্ড সুইটেবল, এই এটা কিন্তু লেখা আছে না অল ইন 100 ওয়ার্ডস, তাই লেখা ছিল না? জি স্যার। সবগুলো 100 শব্দের মধ্যে। এবার বলো কেউ কি লিখছো, কি লিখছো, কিভাবে লিখছো? স্যার 122 শব্দের মধ্যে হয়ে গেছে, এটা কি মানে নেওয়া যাবে? তারপরে একটু কমানোর চেষ্টা করো আর কি, কেন ও লেখা স্পেসিফিক্যালি লেখা আছে অল ইন 100 ওয়ার্ডস। আমি স্যার বললাম এটা 110 লক্ষ্য করি নাই স্যার, কমেন্টটা বড় দিয়ে ফেলছি। আচ্ছা বলো কি লিখছো দেখি, তোমার সাথে আমার মিলে কিনা। এখন লেখা নাই স্যার, পরীক্ষায় লিখছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা বুঝছেন, হ্যাঁ বলো। আচ্ছা আমি স্যার তোমার একটা জিনিস জানার। আচ্ছা আমি মেইন আইডিয়া হলো স্টপিং দ্য ব্রেন ড্রেন, তোমরা কি এরকম কিছু লিখছো? মানে টাইটেলটা আমি যদি এটা দেই, টাইটেল লিখছি ব্রেন ড্রেন, তারপর একটা কোলন দিয়ে অ্যান ইম্পিডিমেন্ট টু হোম কান্ট্রিজ ডেভেলপমেন্ট। হ্যাঁ তাও ঠিক আছে, ব্রেন প্রতিবন্ধকতা। ড্রেন, তারপরে হচ্ছে কোলন দিয়ে আ থ্রেট টু ন্যাশনাল প্রোগ্রেস। The impact of brain drain and its remedies. কারণ আমি বলি আমি শব্দ বাড়াইতে পারতেছিলাম না, কারণ হলো তোমার কি ওই যে ইয়ে হয়ে যাচ্ছে তো, অল ইন 100 ওয়ার্ডস স্পষ্ট লেখা আছে না? অর্থাৎ মেধা টাইটেলটা পাচারের ঝুঁকি এটা দিলে কেমন হয়? মানে আমি এটা দিছি, মানে মেধা পাচারের ঝুঁকি, থ্রেটস অফ দ্য ব্রেন ড্রেন। থ্রেডস অফ ব্রেন ড্রেন, হ্যাঁ ঠিক আছে স্যার, বলো অবশ্যই এটা ভালো হয়েছে। স্যার আমি লিখছি consequences রিভার্সন অফ of ব্রেন brain ড্রেন এ drain and ওয়ে টুয়ার্ড ইকোনমিক গ্রোথ। ওই লিখছো কিন্তু ওয়ার্ড কিন্তু বাইরে গেছে। আমি চাচ্ছি যে ধরো টাইটেলটা যত ছোট হয় তত তোমার স্ট্রাইকিং হয়। কোনো সমস্যা নেই, ইউ আর গুড, তোমার টাইটেল ঠিক আছে। ওকে, স্যার এরকম দিলে হবে, পর্যন্ত আমরা ব্রেইন পেতে পারবো, ড্রেন সমস্যা নেই। এন্ড রিভার্স ধরো ব্রেন ড্রেন। টাইটেলের মধ্যে যদি এরকম আসে, শোনো অল ইন 100 যদি আসে, টাইটেলের মধ্যে তুমি 7 থেকে 10 শব্দের বেশি যাও না আর কি, মানে যত ছোট করে ইয়ে করা যায়। ওকে, আমি বেশ কয়েকটা ভাইবা পরবর্তীতে স্টপিং ব্রেন ড্রেন দিয়ে দিছি আর কি। এটা কি চলে ব্রেন ড্রেন স্টপ করা? কারণ রিভার্স করো বা যাই করো তাইলে তো সব মিলে তো ব্রেন ড্রেন থামাই দেয়া, এবং এটা তো মূল উদ্দেশ্যটা হলো ব্রেন ড্রেন রিভার্স করা, নাকি বলো? জি আর স্যার। যদি এরকম দিই brain drain mitigation strategies। ওকে, এবার পড়ো তোমার। আচ্ছা দাঁড়াও, এবার পড়ে শোনো, দাঁড়াও এখানে কিছু কারেকশন আছে কিনা, দাঁড়াও তারপরে বলো। এখানে আমার আরো শুধরানোর কিছু জায়গা আছে, বলো, হ্যাঁ পড়ো। Sir, brain drain and its impact on home country is the focal attention of this passage. It ওকে has হ্যাঁ ফাইন। negatively affected the home country because
The country invests to create doctor, engineer, and scholars in different sectors with a hope for future participation of them in country's development. But they left their country, taking the knowledge and technology with them. Though the immigrants contribute to the economy by sending remittance, but the ultimate sufferer are the home country and its companies because they need to hire and depend on foreigners. So reverse brain drain system need to develop by creating proper opportunity and technological support like Taiwan. ফাইন, তারপরে বলো বলছো, বলো, গুড, ভালো হয়েছে। ওকে, আর একজন, আর কি বলবা? আচ্ছা, স্যার এবার আমি আমার এভাবে হ্যাঁ বলো। The focal attention of the passage is reversing of brain drain. Brain drain is a process where talent leave their home country for better opportunities. This affect the home country in various ways because brain drain decrease the innovation and country's economic growth and degrade the standard of healthcare system and other vital services. The companies of home countries suffer from the scarce of talent. This lead to creation of vicious cycle where country need talent to create opportunities, but talent leave the country for greater opportunities. For mostly developing countries suffer from brain drain, and the government should take initiative to encourage reversion of brain drain. In this regard, the country named Taiwan can be taken as an example which is successful to stem the flight of its talent by taking timely initiative. কত শব্দ হয়েছে? স্যার 120 এরকম হয়েছে স্যার। বুঝতে কেন বিষয়টা? মানে লেখা আছে অল ইন নেটিভ, এই জন্য বাইরে গেছে। যেমন তুমি কিন্তু যেমন গভর্নমেন্ট কিছু ইনিশিয়েটিভ নেওয়ার কথা বলা নাই এখানে, কিন্তু প্যাসেজের মধ্যে বিভিন্ন দেশের সরকারের এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত, কিছু এরকম ধরনের কিছু বলা নেই। আচ্ছা দেখো, আবার স্যার আসো, এই এবার সামারিতে আসবে না তাই না স্যার? না, এবার আসো, দেখো, এবার তুমি এবার আমার একটু পড়ে শোনো, এখানে আমার একটু মার্কিং করো, পরে একদম পড়ে শোনো। The passage talk about how আমি brain, একটু মেইন brain ক্লাস drain, how brain drain hampers a country's progress. When doctors, engineers, and scientists go abroad, the home country loses talent and new ideas. Though they send money home, it cannot replace their work and creativity. Government should make better workplace, pay fair salaries, and build research centers so skilled people stay. Taiwan's example shows that good policies and science parks can stop the loss of talent. Every nation should create chances for its people to grow at home instead of living for other countries. ওকে, এবার বলো, এবার বলো, মানে এখানে ইমপ্রুভমেন্টের জায়গা কোথায় আছে? যেমন ধরো আমি বলি, এখানে যদি তুমি আরো শব্দ কমাইতে চাও, যদি তুমি যদি বলো তুমি যদি ডক্টরস, ইঞ্জিনিয়ার্স এন্ড সায়েন্টিস্টের জায়গায় তুমি হয়তো তুমি কি করতে পারো, এডুকেটেড পিপল চালাই দিতে পারো। বুঝছো কিনা বিষয়টা? Meritorious. Skilled persons. হ্যাঁ, স্কিল পারসন, Skilled professionals ফাইন বললে এক্সপার্ট, হ্যাঁ, অভিজ্ঞান। ওকে, তারপরে এরপরে তুমি আরো অনেক শব্দ কমানোর সুযোগ থাকে, তবে তাও হাওয়ার এখানে মানে 100 শব্দের বেশি হবে না। এখানে কোনো ইমপ্রুভমেন্টের সুযোগ আছে কিনা বলো? তুমি ইভেন যদি তুমি ধরো ইভেন যদি তুমি এখানে আমি যদি এটাও কমাই দিই, তাও তো আরো ইয়ে হয়ে যায়। গুড পলিসিস ক্যান স্টপ দ্য লস অফ ট্যালেন্ট। স্যার সামারিতে কি এক্সাম্পল দেওয়া যায়, মানে যে তাইওয়ানের এক্সাম্পল এটা না তাইওয়ানের না, এক্সাম্পলটা আমি কি এক্সাম্পল বলবো স্যার? দিচ্ছি না, তাইওয়ানেরটা ইজ এ পার্ট, এটা সমাধান। তাইওয়ানের এক্সাম্পলটা এটা একটা এক্সট্রা এক্সাম্পল না, তাইওয়ানেরটা এক্সাম্পল না, তাইওয়ানেরটা তাইওয়ান মানে সমাধান। আমার কথা বুঝছো কিনা? তাইওয়ানের কথা যদি উল্লেখ না করি তাহলে সামারি হবে না এটা। তোমরা আমার সাথে একমত কিনা বলো? মানে তাইওয়ান কিন্তু
তাইওয়ান কিন্তু এটা আমি এক উদাহরণ দিচ্ছি না, এটা ঐচ্ছিক উদাহরণ না। সমাধানের ক্ষেত্রে ওরা যে এই কাজ করা উচিত এই কথা না বইলা বলছে তাইওয়ান ইজ দ্য বেস্ট এক্সাম্পল। তাহলে এখানে এখানে এরা কিছু এমন কিছু পলিসি নিচ্ছে, গুড পলিসি নিচ্ছে যে তারা ট্যালেন্ট ফিরিয়ে নিয়ে আসতে পারছে। স্যার কমেন্টস অ্যাড করতে হবে। কমেন্ট কি করছো বলো? Brain drain harms the country, but it can be stopped by giving good jobs and facilities at home. আমি অ্যাড ফর্মও বাদ দিয়ে দিলাম, কারণ হোম কান্ট্রি এটা অ্যাড ফর্ম যদি বাদ দিয়ে দিই সমস্যা হবে না, শব্দ কমছে। দেখি তো কত হয়েছে, টোটাল ওয়ার্ডস কত হয়নি। স্যার কমেন্টটা আসলে কেমন হবে? কমেন্টটা একটু হবে, কারণ কমেন্ট 100 বুঝছো কিনা? তুমি একবারে পুরা কমেন্ট কইরা ভাষায় ফেলবা ইয়ার মতো, তাহলে হবে না। দেখো কত কত ওয়ার্ড হচ্ছে, দেখো তো 108। এক্সামিনার কি এটা কাউন্ট করে দেখবে নাকি? আমি আবার বললাম হ্যাঁ কাউন্ট করে দেখবে এবং লেখার এটা কোনো মতে তুমি বুঝো না কতটুকু ইয়ে হইলে বলছে অল উইদিন 100 ওয়ার্ডস, মানে যেন কমেন্টের মধ্যে তুমি অযাচিত বড় মন্তব্য করেন, মানে কাহিনী লাগাও। এক কথা বলতে হবে যে কমেন্টটা কি ব্রেন, তাহলে আমি ব্রেন ড্রেন হার্মস দ্য হোম কান্ট্রি বাট ইট ক্যান বি স্টপ বাই গিভিং আপ, এটা তো মূল কথা। তাইওয়ানের উদাহরণ নিয়ে আসো বা যে কোনো দেশের উদাহরণ নিয়ে আসো, কথা তো এটাই। ইয়েস অর নো বলো, যে ব্রেন ড্রেন দেশের জন্য খুব ক্ষতিকর, ভালো কথা, কিন্তু যদি তুমি প্রপার পলিসি নাও, তুমি যে তাইওয়ানের মতো পলিসি নাও, তাহলে ব্রেন ড্রেন আবার রিভার্স হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার হলো মেনশন করে দিতে হবে। স্যার কমেন্টসে কি স্যার নিজস্ব কোনো সেন্টেন্স লিখতে পারবো স্যার কমেন্টসে? এই কমেন্টটা হলো আমি এটা নিয়ে একটু বেশি স্টাডি করছি। শোনো, কমেন্ট মানে যখন সামারি বা কোনো প্যাসেজের কমেন্ট লিখতে বলা হয়, তাহলে এটাও ওয়ান টাইপ অফ সামারি। এটা হলো সামারি না, এটা হলো পুরা প্যাসেজের মধ্যে যা বুঝছো তা এক লাইনে। তুমি কি বুঝছো এক কথায় কও। আমি এটা নিয়ে বেশ স্টাডি করছি এবং দেখছি যে এটার মধ্যে অনেক বড় বড় ইয়েগুলোর মধ্যে শেষে কমেন্ট করতে বলা হয়। ইভেন আমি বলছি এটার স্টাডি সার্কেলও আছে এখানে। আমি একটা ওই যে তোমার একটা ইয়াতে গেছিলাম স্টাডি সার্কেলের মধ্যে, ওরা ধরো একটা প্যাসেজ পড়াইছে, সবাই দিয়ে পড়াইছে, পড়ানোর পরে বলছে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তোমার মতামত কি, এটা কি বুঝছো বলো। এটা পরে আবার হলো আরেকটা সিস্টেম আমি বেশি, একজন রিড আউট করছে। শুনো, এখানে মানে লাইব্রেরিতে আর কি মাঝে মাঝে বিভিন্ন প্রতিযোগিতা হয় বা অনুষ্ঠানের মধ্যেও রিড আউট করার পরে এরপরে ইউর কমেন্ট। ধরো সে একটা প্যাসেজ পড়ছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে একটা প্যাসেজ পড়ার পরে তোমার মন্তব্য জানতে চাইছে। তাহলে মন্তব্য কিসের উপর করবা তুমি বলো? তোমার নিজের মতো মন্তব্য করবা, নাকি এই প্যাসেজে যা তুমি শুনলা অথবা যা তুমি বুঝলা এইটা বলবা? বলো কমেন্ট কি, তোমার কমেন্ট কি, তুমি কি বুঝছো? কমেন্ট মানে ইউর আন্ডারস্ট্যান্ডিং। ক্লিয়ার? প্যাসেজ থেকে আমি যা বুঝলাম সেটা উল্লেখ করবো। প্যাসেজ থেকে যা বললাম মানে কমেন্ট বলতে অন্য কিছু না, কমেন্ট মানে মাই আন্ডারস্ট্যান্ডিং ফ্রম দ্য প্যাসেজ। ক্লিয়ার? আমার এক কথাই বুঝছি, ব্রেন ড্রেন দেশকে ধ্বংস করে, দেশের জন্য ক্ষতিকর, দেশের মেধা চলে যাচ্ছে, কিন্তু যদি ভালো, কিন্তু এটা রিভার্স করে নিয়ে আসা সম্ভব। এটাতে প্রথমে চ্যালেঞ্জও দেখাইছে এবং একটা সমাধানও দেখাই দিছে প্যাসেজের মধ্যে। ভেরি আইডিয়াল প্যাসেজ কিন্তু এটা, কারণ সমস্যা দেখাই কিন্তু ইয়ে করে নাই, সমাধানও কিন্তু একদম দারুণ ভাবে দেখাইছে, তাই না? এবার বলো তোমাদের সাথে কি খুব বেশি দূরত্ব হয়েছে কিনা? আচ্ছা স্যার, এই আমাদের আগে তো লেটার টু এডিটর স্বাভাবিকভাবে একটা জিনিস মানে প্যাসেজ দিতে চাইতো আর কি, যে কোনো একটা কিছু বেশি মূল্যায়ন চাইতো, কিন্তু এখন তো স্যার ফরওয়ার্ড নোটিং আসতেছে, ফরওয়ার্ড নোট ওই যে লেটার টু এডিটরে, এটা কি হয়ে লাগবে? ফরওয়ার্ডিং নোট কিছু না, ফরওয়ার্ডিং নোট যা আছে তা অন্য কিছু না। ফরওয়ার্ডিং নোট মানে হোয়াট ডু ইউ মিন বাই ফরওয়ার্ডিং নোট? আচ্ছা, ফরওয়ার্ডিং নোট হইলো যখন তুমি সরকারি চাকরি করবা তখন তোমার একটা ফরওয়ার্ডিং নোট থাকে। ফরওয়ার্ডিং নোট নিয়ে আমি একটু অ্যানালাইসিস করছি। লেটার টু এডিটরের যে প্যাটার্নটা আছে, তুমি যে আমি আপনার লিয়ার মধ্যে আমি এই বিষয়টা প্রকাশ করতে চাই দায় নিয়ে, এটা হলো ফরওয়ার্ডিং নোট। আরেকবার কথা বলে রাখো, লেটার টু এডিটরের যে এডিটর বরাবর যে তুমি অনুমতি বা রিকোয়েস্ট করতেছো, ইটস এ ফরওয়ার্ডিং নোট। ক্লিয়ার? আবার বলো, লেটার টু এডিটরের কোন অংশটা বলো, টাইটেলের আগের অংশটা, মানে তোমার মূল লেখার আগের অংশটা যা লিখতেছো কার বরাবর? মানে আমরা সম্পাদকের
সম্পাদক তাহলে বানাবো। আমরা যা লিখতেছি এটা ঐশী কোনো কথা না। আমি লেটার দিয়ে বলছি যে আমি এটার মতামত নিতে আমার মতামতটা প্রকাশ করবেন, এটা জনগুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। আর সম্পাদক তো বলে দিতেছেই, লেখায় আছে সব মতামতের জন্য সম্পাদক দায়ী থাকেন না, লেখাই থাকে। ওকে, লাস্ট। স্যার মানে এই স্যার লেটারে তো সেমই। আর টাইটেল দেওয়া লাগবে না তাই না? কোনটা এডিটর যেটা এডিটোরিয়াল। এডিটরের তো টাইটেল একটা দেওয়া আছে, তুমি চাইলে চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। এই তোমরা আমার প্যাসেজটা কোন জায়গায় দিছিলে, কপিটা? স্যার মেসেজে দেওয়া আছে, গ্রুপ মেসেজ। এই আমাদের এইখানে মেসেজ দিছো, এই মানে লাইভ মেসেজে? কমেন্ট স্যার যে কমেন্ট আচ্ছা বক্সে ঠিক আছে, কমেন্ট আমি তো সেকশন। কপি করে নিই, সরি দাঁড়াও একটু, আবার পরে আর তারপরে এবার আমার বলো। ও আমার সামারি কি, সামারি বা কমেন্ট কি মার্ক দিবা কোনো, মানে তোমার কাছে কি ঠিক মনে হচ্ছে? জি স্যার। ওকে, এবার আসো, ইয়াটা পড়ে ফেলো এবার একটু, ইয়াটা পড়ে শোনো এবার। ইয়াটা মূল বিষয় বললো যে হাউ, মানে আমি বলতে যে হাউ টু স্টপ ব্রেন ড্রেন, মানে কিভাবে ব্রেন ড্রেন স্টপ করতে হবে, বা টার্নিং ব্রেন ড্রেন ইনটু ব্রেন গেইন। ওকে, একটু পড়ে শোনো। হ্যাঁ, The phenomenon of brain drain, the migration of skilled and educated individuals to foreign countries, remains শোনো, a এই এই serious ড্যাশটার মানেটা challenge. বুঝিয়ে বলো, মানে একজন ড্যাশটার মানেটা বুঝিয়ে বলো। এই ড্যাশটা কিন্তু মডার্ন পাংচুয়েশন, মনে রাখবা এটা মডার্ন পাংচুয়েশনের সবচেয়ে বেশি এই ড্যাশ ব্যবহৃত হয়, যদিও ইয়া নাই, কি নাই বলো। যদিও আমি যদি দিতে চাই, এটা আমি কপি করে দিছি, যদি আমি দিতে গেলে এটা আসে, সরি এটা আসে, তোমাদের ল্যাপটপ বা কম্পিউটারে নাই বড় মনে হয় হয়, আমি কিন্তু এটা কপি করে রাখি। তোমাদের কাছে আছে এটা? অনেক নাই, আছে নাকি বলো তো? স্যার ম্যাথমেটিক্যাল এটা ফাংশনে কি ওইখান থেকে আনতে হয়, প্লাস মাইনাস শিফটে দিয়ে মানে একটা আমি মানে সরাসরি অপশন। করতে চাই নাই, ফাংশন থেকে জানতে হয়। ওকে, হ্যাঁ, এবার আমার বলো, এই লাইনটার ব্যবহার আমার একটু বুঝিয়ে বলবা, কেন আমি ড্যাশ ব্যবহার করছি এখানে, ওয়াই লাইনটা পড়ো আগে, তারপরে। এটার দ্বারা স্যার একটা গুরুত্বপূর্ণ বিষয়, অতিরিক্ত তথ্য বুঝাইতেছে, যেটা মানে এটার সাথে এটা গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, লাইনটা আর পড়ো, position. চাবি পড়ো। হ্যাঁ, Sure. Brain drain means when educated and skilled people like doctors, engineers, teachers, and scientists leave their country, work abroad for better pay and good life. This problem is very common in developing countries. It weakens the nations because the best talents who could improve the country go away. এটা তো ব্যাকগ্রাউন্ডের মতো লিখছে, মানে প্রিফেসের মতো লিখছেন, মানে আপনি যেভাবে 6টা পার্ট লিখছেন। ওকে, To stop brain drain, the first step is to create better job opportunities শোনো, at আরেকটা home. 30 সেকেন্ড, এখানে ভূমিকা টাইপের কথা বলার পরে কিন্তু তোমার মূল বক্তব্য চলে দিতে হবে, কেন বলো তো? কারণ প্রশ্ন তো সেটাই চাইছে, তাই না? জি স্যার, যখন উল্লেখ করে দিচ্ছি যে আপনার মানে স্পেশালি যখন অনেক স্যার বলে দেয় যে আপনার হচ্ছে যে অপরচুনিটি বলেন, মতামত বলেন এটা স্টপ করার জন্য ডিরেক্ট, তখন হচ্ছে ডিরেক্টলি চলে যাচ্ছে। To stop brain drain, the first step is to create better job opportunities at home. The government should build more industries, hospitals, and research centers where educated people can work and grow. Fair salaries and safe working conditions are also very important so that people do not feel the need to go abroad. ওকে, তাহলে 1 নম্বর হলো এমন কিছু অপরচুনিটি করবেন, মনে বুঝেন আর বিদেশে লাভ কি, আমার বাংলাদেশে তো ভালো আছে, তাই না? Secondly, the government can make rules that encourage people to stay. For example, tax benefits for local companies, startup funds for young entrepreneurs, and awards for those who serve the nation. Countries like Taiwan have shown that good planning and investment in science parks can stop people from leaving. প্লিজ একটা 30 সেকেন্ড মাথায় মনে রাখবা, লেটার টু এডিটরের ক্ষেত্রে তুমি পুরোটাই মাথায় রাখবা, কিন্তু প্যাসেজ থেকেও তুমি দূরে যাবে না। আমার কথা বুঝছো কিনা? সেকেন্ড বাক্যটা, সেকেন্ডলি যেটা বলা আছে, এটা একটা
তোমার জন্য একটা মেসেজটা হলো দেখো, তুমি বলছো যে ইনকারেজ করতে হবে, সবকিছু করতে হবে, ট্যাক্স বেনিফিট, এগুলো কিন্তু সব তোমার নিজের কথা, যে তুমি চাইলে সরকার এই ধরনের আকর্ষণীয় অনেক কিছু করতে পারে। তো সাথে আমি যে তাইওয়ানের কাজ নিয়ে আসলাম, এটা কোন জায়গা থেকে নিয়ে আসছে এই ধারণাটা? আই হ্যাভ এ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্যাসেজ। বিষয়টা বুঝছো তো? জি তো এটা স্যার। আমি আমার নিজের কথা বলতেছি, কিন্তু আমি প্যাসেজ থেকে দূরে সরে যাচ্ছি না। লেখা রাখো, লেটার 22 মূল কথা হবে আমি আমার আমার কথাই বলতেছি, কিন্তু আই এম নট ডিটাচড ফ্রম দ্য প্যাসেজ। ক্লিয়ার? জি স্যার। I am translating myself. I am exploring myself, but not detached from the কি বলো passage. Clear? জি স্যার। Thirdly, Thirdly, those who already live abroad can still help. They can send money, share new knowledge, and invest in business back home. This support helps the economy and builds a stronger link between citizens abroad and sure. their homeland. বিদেশ চলে গেছে এমনটা না, বিদেশে যায় শুধু রেমিটেন্স পাঠাইবা এমনটা যেন না হয় আর কি। কি কাজ করতে পারো বলো? তুমি এখানে Knowledge share নলেজ শেয়ার করলা, মানে অনেক কিছু করার সুযোগ আছে, যারা ইয়ে আছে তাই না, অনেক কিছু করার সুযোগ আছে। আচ্ছা, তারপরে হ্যাঁ, থার্ডলি কিন্তু বাংলাদেশে বলতেছি তোমার কেউ যাইয়া ইয়ে করতে চাচ্ছে। আচ্ছা, ফাইনালি হ্যাঁ, Finally, we must value our talented people, giving respect and recognition to scientists, teachers, and doctors will make them proud to work for their own country. If we create real opportunities, fair systems, and respect for ঠিক আছে, ওকে, skilled people, brain drain ফাইনালি will ভ্যালু আর ট্যালেন্টেড পিপল। শোনো, যত কথাই বলো, যদি প্রবাসীদের জন্য কিছু করা হয় যারা ইয়ে আছে, তাহলে অবশ্যই কিন্তু ব্রেন ড্রেন যদি নাও যায়, তার কিন্তু কি করবে বলো? ওই যে ধরো আমি বলে রাখি, এইখানে 30 সেকেন্ড ধরো আমি ক্লাস শেষ, ওকে, মোটামুটি তো একটা ধারণা পাইছো। জি স্যার। 30 সেকেন্ড একটু বলি। এখানে যদি বলো রাজনৈতিক অবস্থান কেমন, কার, কিসের বলো, কোন জায়গায়, মানে আমি ইউএস এর কথা বলতে পারি। তুমি অনেক সব দলের আছে, কিন্তু ওয়েল অর্গানাইজড কারা বলো? জুসরা স্যার, ইহুদিরা। হ্যাঁ বলো, হ্যাঁ, ইহুদিরা। আরে না না না, আমেরিকায় বাংলাদেশের তো মধ্যে, বাংলাদেশি রাজনীতিবিদদের মধ্যে, বাংলাদেশি রাজনীতিবিদ এখানে সবাই ও স্যার এখানে ওয়েল অর্গানাইজ বলতে স্যার সেটা আমেরিকাতে আর বাংলাদেশে জামাত সব থেকে ওয়েল অর্গানাইজ। মানে এখানে মানে সবচেয়ে শক্তিশালী হলো মানে জামাত শিবির। তুমি চিন্তা করতে পারবে না যে কি পরিমাণ শক্তিশালী এবং কি পরিমাণ ওয়েল অর্গানাইজড। ধরো এই যে শফিকুর রহমান আসছে না, ধরো এটা অন্য কেউ আসলে এরকম আয়োজন কেউ, মানে এরকম গ্রুপ অনেক প্রত্যেকটা স্টেটে এটা করা সম্ভব না। এবার কিভাবে তোমার কি বললাম না তোমার, যেমন ধরো উনি অপরচুনিটি গুলা এসে বলতেছে, যদি আপনারা এখানে এসে আমার পার্সোনাল দুই একটা এক্সপেরিয়েন্স শেয়ার করবো, বলছে যদি আমি সংসদে প্রবাসীদের আসন দেবো, মানে প্রবাসীদের অপরচুনিটি দেবো। এবং তুমি বিশ্বাস করো, ওই যে প্রবাসী ভোটের ব্যাপারে ওরা এখানে যে পরিমাণ কাজ করতেছে, তুমি এটা চিন্তা করতে পারবে না। তুমি দেখো, মানে এখন আমার ভোটের ব্যবস্থা করতেছে, খেয়াল করো দেখো, এখানে ওরা প্রত্যেকটা লোক আইসা ইন্ডিভিজুয়ালি এসে নক করতেছে বাঙালি কমিউনিটির প্রত্যেকে, যে ভোট দিবেন, রেজিস্ট্রেশন করেন, ইয়ে আপডেট করা আছে কিনা। এখন যদি ধরো ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝছো কিনা বিষয়টা? তোমার কাছে প্রত্যেকটা জায়গায় কি করতে হবে, যে ভোট দিবেন, ভোট দেওয়ার, বাংলাদেশে ভোট দেওয়ার ব্যবস্থা করতেছে। তাহলে অফকোর্স কি হবে বলো, মানে তুমি স্বাভাবিকভাবে ভোটটা দিকে যাবে। তো এখন ইয়েটা হলো যে ভ্যালু, ওই যে শেষের দিকে যে ইয়েটা বলা, যে ভ্যালু, আমরা এই যখন এই ভ্যালুটা দিব তখনই কিন্তু ইয়ে হবে, ফিরে আসবে রিটার্নটা। মোট কথা হলো আমার এই মূল, আমি ইয়াটা বললাম। তাহলে প্রশ্ন পড়বো, লাস্ট 1 মিনিটের সিনোপসিস শোনো আমার মনের কথা। আমরা প্রশ্ন পড়ে কি চলে যাবো, নাকি একটা অনুমিত উত্তর দাঁড় করে ফেলবো? অনুমিত উত্তর। এবং অনেক ক্ষেত্রে তুমি দেখো প্যাসেজের মধ্যে এমন উত্তর লিখতেছো যেটার ব্যাখ্যা প্যাসেজের মধ্যে নাই। সত্য কিনা সে হ্যাঁ বা না বলো। অফকোর্স তোমার নিজের ভিতর থেকে আনতে হবে। অতএব তুমি সময় বাঁচানোর জন্য অনুমিত উত্তর খুব তোমার বেশি মানে ফজিলত হবে, ফজিলতপূর্ণ। 1 নম্বর।
2 নম্বরে হলো সামারিতে অল ইয়াটা কইরা, এবং তুমি যদি ওই ইয়াগুলারও চিন্তা করো, কোনগুলা প্রশ্নগুলোর কথা চিন্তা করো, তাহলে মেইন আইডিয়াটা ধরো এরকম যদি গতবারের মতো আসে 100 শব্দের মধ্যে, টাইটেল ধরো 5 শব্দের মধ্যে, এরপরে কমেন্ট দিল 10, 12, 15 শব্দের মধ্যে, আর হলো সামারিটা। তাহলে প্রথমে টাইটেল লিখবা, তারপরে টাইটেল প্রথমে লিখো না, প্রথমে সামারি লিখবা, উপরে টাইটেল লিখবা। বলো, আগে কি টাইটেল লিখতে বলছি নাকি আগে সামারি লিখতে বলছি? সামারি আগে। তারপরে টাইটেল দেখবা, আরো জুৎসই শব্দ তুমি পাইবা। সামারি লিখলা, শেষে কমেন্ট বলতে হোয়াট ডু ইউ মিন বাই কমেন্ট? কমেন্ট কি বুঝলা? সামারি। মানে এক কথায় তুমি আমার কও কি বুঝছো? এক কথায় আমি বুঝছি যে ব্রেন ড্রেন দেশের সম্ভাবনাকে বিনষ্ট করে, কিন্তু ভালো পলিসি নিলে এই মেধাবীরা আবার দেশে ফিরে আসবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। হ্যাঁ, স্যার দাঁড়াও, টাইটেল লাস্ট কথা লেখা বলে দিই। এরপরে হলো লেটার টু এডিটরের মধ্যে বলো। লেটার টু এডিটরে আমি যা আমার চিন্তা পুরোটা আমি লিখে দিলাম আমার মতো করে, ইয়েস অর নো, তা কি কথা? না স্যার। আমার চিন্তাই লিখবো, কিন্তু আই এম অ্যাটাচড উইথ কি বলো প্যাসেজ, আই হ্যাভ এ লিঙ্ক উইথ দ্য প্যাসেজ। ক্লিয়ার? তুমি প্যাসেজ থেকে লিঙ্ক করে নিজের মতো করে কথা বলবা। এই যে ধরো ওয়ার্কার ভ্যালু কিভাবে ইয়ে করতে হবে, ওয়ার্কার বিদেশ প্রবাসীদেরকে ভ্যালু দেয়া, এটা তুমি ইয়ে করতে পারো, মানে নিজের মতো করে আরো পয়েন্ট তুমি নিয়ে আসতে পারো। মানে এই ক্ষেত্রে ব্রেনটাকে অবারিত ভাবে চিন্তা করবা, কিছুটা পয়েন্ট আউট করে রাখবা, লেখার আগে চিন্তা করবা যেটা আমি কি সমাধান দিতে পারি। আরো বহুত রকমের ইয়ে আছে। কি আছে বলো? এই যে আমি একটু বললাম যে যদি যদি সংসদের মধ্যে তুমি খেয়াল করে দেখো, সংসদের মধ্যে প্রবাসীদেরকে স্থান করে দেয়া, বিদেশিদের মধ্যে একজন প্রবাসীদের মধ্যে বাছাই করে একটা টেকনোক্রেট মিনিস্টার হবে, সম্ভব কিনা বলো? প্রবাসীদের মধ্যে, তাই না? খেয়াল করে রাখো। এরপরে যদি ধরো ইয়া যদি হয়, যদি কেউ বিদেশ থেকে উচ্চ শিক্ষা করে বিদেশ থেকে ইয়া করে যদি বাংলাদেশে আবার ফিরে আসে, তাহলে তার জন্য স্পেশাল মানে আলাদাভাবে একটা ইয়া করা হবে। কি বলো? এক পেজের মধ্যে লিখতে হবে না, তার জন্য আলাদা কাঠামো তৈরি করা হবে। সে দেশে ফিরে আসছে জন্য তার জন্য এক্সট্রা রিওয়ার্ড থাকবে। তোমার চিন্তাটা হলো বড় বিষয়, যদি চিন্তা করো। হ্যাঁ, তাই না? এক্সট্রা ফেসিলিটি যদি দেয়। হ্যাঁ স্যার, ওই আপনি যে হচ্ছে লেটার টু এডিটর যেটা করছেন আর কি, ওইখানে দেখলাম স্যার আপনি প্যারা প্যারা করে লিখছেন, মানে হচ্ছে একটা প্যারা করে লিখবা, ইন্ট্রোডাক্টরি। অবশ্যই প্যারা করে লিখবা, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি দিয়ে দিবে। পত্রিকার মধ্যে কি আবার একসাথে আমি ওইটার কথা বলতেছি না স্যার, আমি বলতেছি হচ্ছে ওই যখন ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে প্রথমে ইন্ট্রোডাক্টরি কিছু কথা, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকে। তো আপনার ওইখানে মনে হলো যে হচ্ছে ওগুলো হচ্ছে একটু প্যারা করে লিখছেন মনে হয়। মানে আমি এখানে ইন্ট্রোডাক্টরির পরে ব্যাকগ্রাউন্ড যাই নাই, কারণ এখানে শুধু কোন কোন কারণগুলো জানতে চাইছে, এই জন্য কারণগুলো ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি দিয়ে দিয়েছি। বুঝছো বিষয়টা? আপনি লেখাপড়াইতে নিতে পারো। হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন ছিল যে টাইটেল আর কমেন্ট এই দুটো কি মানে মেনশন করে তারপর লিখবো না আলাদা মানে মেনশন করা লাগবে? মেনশন করে লিখতে ভালো হবে। বুঝে গেলে টাইটেল এটা, তারপরে সামারি এটা, মাই কমেন্ট এটা। বুঝছো বিষয়টা? কি কাউন্ট হবে ওয়ার্ড সংখ্যার মধ্যে? না, ওইটা কাউন্ট হবে না। ওই তিনটা টাইটেল সামারি তিনটা তো এমনি বাদ যাবে। সেটগুলো দিয়ে দেবো, কিন্তু আমার তো একটা ভুল করে রাখছি না, ওই যে ইয়েটা ধরো আমি ইয়েটা দিতেছি, তারা আরে কপি করে হোয়াটসঅ্যাপে একটা ডক ফাইল পাঠিয়ে দিছি। আমার অবশ্যই দিচ্ছ, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। ঠিক আছে, আমি তাহলে এটা আমারটা ঠিক করতে হবে, ঠিক করে আবার দিতেছি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। স্যার আগামী দিনের হোমওয়ার্ক থাকবে কোনো? স্যার হোমওয়ার্ক দেন আরেকটা প্যাসেজ করি স্যার। হোমওয়ার্ক পেলে দাঁড়াও, হোমওয়ার্ক পেলে একটা কাজ করে, এর মধ্যে মানে বেশ কয়েকটা দিনে তো আছে, হোমওয়ার্কটা আমি দিতে চাই। তাহলে একটা কাজ করো, তুমি একটা কাজ করো, এই কয়টা দিনের মধ্যে প্রিভিয়াস সবগুলো ট্রান্সলেশন করে ফেলো। আগামী শুক্রবার আমি গ্রামারের ক্লাসের আগে তুমি কোন ট্রান্সলেশনটাতে আটকা পড়ছো ওইগুলো আগে সলভ করি। অল প্রিভিয়াস ট্রান্সলেশনস। এটা কি হাতে লিখবা না মুখে লিখবা সেটা বল, মুখে বলবা? মুখে স্যার। নিয়ত করে ফেলো যে সবগুলো ট্রান্সলেশন আটকা পড়ে গেছো, কোনটা অনুবাদ করতে পারতেছো না, ধরো শব্দ জানো না এই জন্য করতে পারতেছো না, কিন্তু স্ট্রাকচারের কারণে আটকা পড়ে গেছো, ওইটা শুধু মার্ক করে রাখা। কোন তাহলে হোমওয়ার্ক লিখে রাখো। স্যার দুইটাই করব নাকি? হ্যাঁ হ্যাঁ, টোটাল দুইটাই করব। হ্যাঁ, না 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 46 থেকে শুরু করে প্রিভিয়াস যতটুকু পিছন যাইতে পারে।
না স্যার, আমি একজন বললাম বলতেছি ট্রান্সলেশন রিট্রান্সলেশন অনলি দুইটাই। ট্রান্সলেশন, ট্রান্সলেশন তো আচ্ছা অনেকগুলো আছে, অনেকগুলো তো। তুমি শুধু অনুবাদটা করার পরে, যেমন ধরো আমি তোমারে বলি 3 সেকেন্ড আমার সময় লাগবে। আমরা কি করলাম, ধরো গতবার প্রশ্নটা কি, গতবারের ইয়েতে শুরুতে কি ছিল না, জীবন গড়া প্রত্যয়টি আপেক্ষিক। তাহলে জীবন গড়া প্রত্যেকে আপেক্ষিক, ইংলিশটা কি? আপেক্ষিক ইংরেজি জানো না, এটা তুমি ডিকশনারি দেখে নিও, বা মনে পড়তেছে না, আমার কথা বুঝছো? কিন্তু তুমি জীবন গড়াটার মানে এটা ইংলিশটা লিখতে পারতেছো না, এটা মার্ক করে রাখবা। জীবন গড়ার দৃষ্টিভঙ্গি বহুমাত্রিক। এটা সবগুলো ওই যে টু সাবজেক্টের ব্যবহার করা। জীবন দৃষ্টি অবশ্যই ব্যক্তিক। ব্যক্তিক শব্দের ইংরেজি জানো না, এটা ভিন্ন বিষয়, কিন্তু তোর স্ট্রাকচারটা মিলাইতে পারতেছো না। এক, এ ব্যক্তিক দৃষ্টির সমষ্টির তরে নিবেদিত হবে, এ ব্যক্তিক দৃষ্টির সমষ্টির তরে নিবেদিত হবে নাকি আপনার লয়ে বিবৃত রইবে, তা নির্ভর করে ব্যক্তির সামাজিক। এই যেমন এই বাক্যটা তুমি বানাইতে পারবে না, যেই বাক্যটা স্টপ করে গেছে তোমার জন্য হচ্ছে না, কলম থামে গেছে, সেই বাক্যটা মার্ক করে রাখো। আগামী ক্লাসে সলভ করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ বলো। মানে আমার লাস্ট তাহলে নিশ্চয়ই তো তুমি সবগুলো বাক্যই তুমি আটকা পড়বা না, কোন বাক্যটাতে তুমি আটকা পড়ছো বা তোমার সলিউশন কি ছিল, এটা একটা মার্ক করে রাখো। মানে দেখবো যে পারতেছো, একটা মনোবল তৈরি হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই দাদা সর্বনাশ করে লাইন চালা যাবে না। স্যার আমারও একটা কথা ছিল। ও আমার তো হোয়াটসঅ্যাপে আর দিছো, তাই না? হোয়াটসঅ্যাপে তো দিছো। স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি স্যার, ওকে, শুধু ঠিক আছে প্যাসেজটা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।